আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এর ফিয়ারলেস ফাইটার্স, ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স সবার কি অবস্থা? সবাই কেমন আছো? সব ঠিকঠাক আছে কিনা? পড়াশোনা ঠিকঠাক যাচ্ছে কিনা? কলেজ লাইফ ঠিকঠাক কাটছে কিনা? সেটা ভাইকে কমেন্টে জানিয়ে দাও। প্রায় ৭ দিন পর তোমাদের সাথে দেখা। এই ৭ দিনে কি পড়েছো? বায়োলজি পড়া শেষ করেছো কিনা? এবং অন্যান্য সাবজেক্ট ইকুয়ালি ইম্পোর্টেন্স দিয়ে পড়ছো কিনা? সেটা কমেন্টে জানিয়ে দাও। সবার কথার উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে। ভাইয়া ভালো আছি। আগের পড়া ভুলে গেছি, হ্যাঁ? ভুলে গেছো? তাহলে তুমি রিভিশন দাও নাই। ভুলে যাবা, দ্যাটস নরমাল। আমি বলেছি ভুলে যাওয়ার পর রিভিশন দিতে হবে। যত তাড়াতাড়ি রিভিশন দিবে তত তাড়াতাড়ি মনে থাকবে। বুঝছো? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নামটা একটু বইলেন। তোমার নাম ওঠার আগেই চলে গেছে। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। তাহলে একটা আজকে মজার খেলা খেলি। মজার খেলাটা হচ্ছে আমরা এই যে কোষ ও এর গঠনে এখন পর্যন্ত যা পড়েছি, তোমরা একটা করে কমেন্টে লিখতে থাকো। একটা করে কমেন্টে লিখতে থাকো। ঠিক আছে? আমরা এতদিন পর্যন্ত কোষ ও এর গঠন থেকে যা পড়েছি তোমরা একটা করে কমেন্টে লিখতে থাকো, টাইপ করতে থাকো। দেখি কে কত তাড়াতাড়ি টাইপ করতে পারো। কেমন? ওকে, ওকে। ওকে, ওকে, গোলজি বডি। একটা ইনফরমেশন, টপিক না। মানে একটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমি বলে দিয়েছি, একজন একটা করে তোমরা লিখতে থাকো। যার যেটা মনে পড়ে, যার যেটা মনে পড়ে লিখতে থাকো। আচ্ছা, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোসোম, সেন্ট্রিওল, লাইসোসোম, প্লাস্টিড। ওয়াও! সবার সবকিছু তাহলে মনে থাকতেছে, রাইট? এই তো মনে আছে। এই তো মনে আছে। এইভাবে হুটহাট করে কি, আচ্ছা এটা তো পড়েছিলাম, দেখি মনে করার চেষ্টা করি। ভাইয়ার মতো করে বলার চেষ্টা করি। অন্য কাউকে বোঝানোর চেষ্টা করি। যখন এভাবে করবা, তখন এগুলো না মনে থেকে যাবে কোথায়? ঠিক আছে? ওকে, মাইটোকন্ড্রিয়ার কাজ পড়েছিলাম। আমরা ক্যাশে ডিল করেছিলাম, রাইট? ক্যাশ ডিলস। মনে আছে? ওকে। প্লাস্টিড পড়েছিলাম। হ্যাঁ, ক্রিস্টি, মাইটোকন্ড্রিয়ার ভেতরের অন্তঃপ্রাচীর ভাঁজ হয়ে যায়, ক্রিস্টি। ওকে, পারক্সিজম আজকে পড়ার কথা আমাদের, তাই না? ওকে, ওকে, ওকে। গ্রেট। প্রোটোপ্লাস্ট, সাবাস, কোষপ্রাচীর সবকিছু পড়েছো। ওকে। তাহলে যেহেতু আমরা অনেক কিছু পড়েছিলাম, আজকে আমরা অনেক কিছু পড়বো এবং আজকে আমরা মিনিমাম ১ ঘন্টা ৪০ মিনিট পড়াবো। মিনিমাম ১ ঘন্টা ৪০ মিনিট। এটা ১ ঘন্টা ৫০ মিনিট বা ২ ঘন্টাও হতে পারে। সো, যারা সাহসী, যারা ফিয়ারলেস, আসলেই ফিয়ারলেস, তারা ১ বোতল পানি এবং বই খাতা নিয়ে বসে যাও আজকের ক্লাসে। ঠিক আছে? যে আমরা আজকে ১.৫ ঘন্টার বেশি পড়াশোনা করব। হতে পারে ১ ঘন্টা ৪০, হতে পারে ১ ঘন্টা ৫০ মিনিট। ঠিক আছে? আর তুমি যদি অ্যাকচুয়াল ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স বা ফিয়ারলেস ফাইটার হও, সেই ক্ষেত্রে তুমি প্রমাণ দিবে একদম ক্লাসের শেষ পর্যন্ত থেকে। এই যে এখানে ১০০০ এরও বেশি লোক ক্লাস করছে। আমি ক্লাস শেষেও ১০০০ এর মতো লোক দেখতে চাই, বরঞ্চ তার থেকে বেশি দেখতে চাই। এটা প্রমাণ করবে তোমরা অ্যাকচুয়ালি ফিয়ারলেস মেথডে পড়াশোনা করছো কিনা, নাকি শুধু মুখের বুলি আওড়াচ্ছ। ওকে, তাহলে শুরু করি আমরা। কি বলো? সবকিছু বলবো। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন সবকিছু বলবো। তাহলে আমরা শুরু করছি এবং তোমাদের কমেন্টটা অফ করে দিচ্ছি। সবাই বই খাতা নাও এবং খাতা কলম নিয়ে আমার সাথে বলবে এবং আমি যেগুলা বলবো সেগুলা লিখে ফেলার চেষ্টা করবে। ওকে? আচ্ছা। শুরুতেই তোমাদের একটা ওয়ার্নিং দিয়ে নেই। তোমরা দেখেছো এইচএসসি 25 এর রেজাল্ট দিয়েছে, রাইট? ওদের শর্ট সিলেবাস এক্সাম ছিল। শর্ট সিলেবাস এক্সাম থাকার পরেও তাদের কিন্তু রেজাল্টের নাজেহাল অবস্থা। কারণ কি? প্রশ্নপত্র কঠিন হচ্ছে। প্রশ্ন খাতা কাটার ধরন কঠিন হচ্ছে। পরীক্ষার হলের গার্ড কঠিন হচ্ছে। কঠিন বলবো না আমি, কাইন্ড অফ নরমাল হচ্ছে। যেরকম স্ট্যান্ডার্ড থাকা উচিত সেরকম হচ্ছে। হয়তো আমাদের এক্সাম সিস্টেমের কারণে আগে মনে হয়তো অনেক ইজি। আমাদের সিস্টেমটা হয়তো করাপ্টেড হয়ে গিয়েছিল। সিস্টেমটা হয়তো নাজেহাল অবস্থায় চলে গিয়েছিল, ভঙ্গুর হয়েছিল। এখন সিস্টেম ঠিক হচ্ছে। এই ঠিক সিস্টেমে যদি ভালো করতে হয় অবশ্যই নিজেকে ঠিক করতে হবে। নিজের পড়াশোনাকে ঠিক করতে হবে, নিজের আত্মবিশ্বাসকে ঠিক করতে হবে। ঠিক আছে? এবং নিজের স্বপ্নকে অনেক বড় করে দেখতে হবে এবং স্বপ্নকে বড় করে দেখে সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে, পরিশ্রম করতে হবে। তোমরা কলেজ লাইফের একদম শুরুতে আছো। এই শুরু থেকে এই কথাটা মাথায় গেঁথে নাও যে তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। যাতে যদি কয়েকটা ছেলে কয়েক হাজার এ প্লাস পায়, যাতে তুমি এর মধ্যে অন্যতম হও। ঠিক আছে? এইভাবে দৃঢ়চিত্তে আজকে থেকে পড়াশোনা শুরু করো। ভুল থেকে শিক্ষা নিতে হবে। পূর্ব জন্ম বা আল্টিমেটলি পূর্ব জেনারেশন থেকে তোমাকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আদারওয়াইজ হিস্ট্রি থেকে বা ইতিহাস থেকে শিক্ষা না নিলে তুমি বারবার পরাজিত হবে। ঠিক আছে? সো শিক্ষা নাও এবং সেই অনুযায়ী মনস্থির করো। এবং ভাইয়া যেভাবে বলেছি শুরুতেই সেইভাবে পড়াশোনা করার চেষ্টা করো। আমরা বলেছিলাম না? পড়াশোনা করব দৈনিক। আমরা ফিয়ারলেস সৈনিক। ঠিক আছে? ভয় পাবো না। সিস্টেম ঠিকমতো আগাবে। সিস্টেম কঠিন হবে। সিস্টেম
ভালো হবে, আমরাও সাথে সাথে ভালো হব এবং নিজেকে কঠিনের জন্য উপযুক্ত করে তুলব। ওকে, আসো আমরা শুরু করি। আজকে আমরা পড়ব নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাথে পড়ব পারঅক্সিজম। কি পড়ব? পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, তারপর পড়ব কোষ গহ্বর এবং কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন, এই এতগুলা জিনিস পড়বো। বাট ট্রাস্ট মি, তোমরা যদি আমার কথায় ফোকাস করো, পড়াশোনা কত কঠিন এই জিনিসটা তোমরা ভুলেই যাবা, মনে হবে এত সোজা। ঠিক আছে, জাস্ট ভাইয়ার কথা শোনো, ভাইয়ার কথা ফোকাস করো, মুখে মুখে বলার চেষ্টা করো। ওকে, চলো বিসমিল্লাহ বলে শুরু করি। নিউক্লিয়াস দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করি? নিউক্লিয়াস দিয়ে শুরু করি। নিউক্লিয়াস সম্পর্কে তোমরা সবাই জানো, নিউক্লিয়াস কথাটা আসছে নাক্স বা নাট থেকে, যার অর্থ হচ্ছে বাদাম। ঠিক আছে, বা কেন্দ্রিকা বা কেন্দ্র। এই নিউক্লিয়াস বলা যায় কোষের হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার থেকে যেমন সবকিছু কন্ট্রোল হয়, এই কোষে সবকিছু কন্ট্রোল হবে নিউক্লিয়াস থেকে। তুমি কি করবা, কি ভাববা, শ্বাস প্রশ্বাস কেমনে নিবা, হার্টবিট কতটুকু হবে বা না হবে, কাকে তোমার ভালো লাগবে বা লাগবে না, সবকিছু যেমন তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, ঠিক একইভাবে কোষের সকল কিছুই নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে কোষের মস্তিষ্ক, কেন্দ্রিকা, কেন্দ্র বা প্রাণ কেন্দ্র, এই সবগুলা কার ক্ষেত্রে খাটে? একমাত্র নিউক্লিয়াসের ক্ষেত্রে খাটে। কারণ সে আলটিমেটলি কোথায়? একদম আশেপাশের সকল কিছুকে নিয়ন্ত্রণ করে কোষের ভেতরে থেকে। কোষের নিয়ন্ত্রণ মানেই নিউক্লিয়াস, কোষের বিগ বস মানেই নিউক্লিয়াস। কারণ কোষের বেড়ে ওঠা বৈশিষ্ট্য, যাবতীয় যত উপাদান আছে, যত পদার্থ আছে, সবগুলাই থাকে নিউক্লিয়াসের ভেতরে। তুমি একটা পদার্থের কথা শুনেছো, পড়েছো, ডিএনএ, যাকে বলা হয় মাস্টার মলিকিউল, যে নির্দেশ করে তুমি কেমন হবে দেখতে, তোমার গায়ের রং কেমন হবে, তোমার প্রোটিনের ধরন কেমন হবে, তোমার বৈশিষ্ট্য কেমন হবে। আর সেই ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোমের মধ্যে। তাই যেহেতু বসে আছে নিউক্লিয়াসে, বস সবকিছু কন্ট্রোল করবে, অর্থাৎ নিউক্লিয়াস অঞ্চল থেকে সবকিছু কন্ট্রোল হবে। এটা হচ্ছে কোষের মস্তিষ্ক, প্রাণ কেন্দ্র, কেন্দ্রিকা বা হেডকোয়ার্টার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর বলেছিলাম একটা অঙ্গাণু যখন পড়বো তখন আলটিমেটলি আমাদের জানতে হবে সেই অঙ্গাণু কে আবিষ্কার করেছেন। রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। এই রবার্ট ব্রাউন সাহেব কি করেছেন? তিনি নিউক্লিয়াস, দেখো মাথায় কেমনে রাখবে, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। মস্তিষ্ক মানে কি? ব্রেইন। মস্তিষ্ক মানে কি? ব্রেইন। তাহলে ব্রেইন আবিষ্কার করছে কে? কোষের ব্রেইন আবিষ্কার করছে রবার্ট ব্রাউন সাহেব। রবার্ট ব্রাউন সাহেব তিনি আবিষ্কার করেছেন এবং নামকরণ করেছেন। কোন গাছ থেকে? অর্কিড বা রাসনা গাছ থেকে। ঠিক আছে, কে? কোষের মস্তিষ্ক বা ব্রেইন কে আবিষ্কার করেছেন? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। ঠিক আছে, ওকে। এখন এই নিউক্লিয়াস, এই যে ভাইয়া নিউক্লিয়াস, নিউক্লিয়াস নিয়ে আরেকটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস হচ্ছে কোষের সবচেয়ে বড় অঙ্গাণু, সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। খেয়াল করো, আমরা যখন প্লাস্টিড পড়েছিলাম, আমরা বলেছিলাম প্লাস্টিড হচ্ছে সব থেকে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কিন্তু যখন নিউক্লিয়াস বলেছি তখন এটা সব থেকে বড় কোষীয় অঙ্গাণু। তোমরা কোষীয় কথাটা স্টার মার্ক দিয়ে রাখো। ভর্তি পরীক্ষায় যখন আসবে যে ভাইয়া কোষের সবচেয়ে বৃহৎ অঙ্গাণু কোনটা, তখন এই যে কোষীয় সর্ববৃহৎ অঙ্গাণু, এইটা মনে রাখবে, এটা নিউক্লিয়াস। বাট যখন কোষীয় কথাটা থাকবে না, বলবে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা, তখন দিবে তুমি প্লাস্টিড। তাহলে দেখো, সাইটোপ্লাজমীয় সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড। কোষের সর্ববৃহৎ অঙ্গাণু বা সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু কে? নিউক্লিয়াস। কে? নিউক্লিয়াস। এটা কোষের মস্তিষ্ক, ব্রেইন। এই ব্রেইন কে আবিষ্কার করেছেন? ব্রেইন আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন সাহেব। রবার্ট ব্রাউন সাহেব, উনি একদিন রাসনা খাইতেছিল। রাসনা কে খাইতে না? রাসনা খেতে খেতে নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলছে। এবং মনে রাখবা, অর্থাৎ রাসনা গাছ বা অর্কিড গাছ থেকে তিনি আবিষ্কার করেছেন এটা। এটার অনেক অনেক নাম, এটার অনেক অনেক নাম। কিছু কিছু কোষ আছে যাদের
প্রায় পুরাটাই নিউক্লিয়াস। যেমন শুক্রাণুর দিকে তুমি যদি তাকাও, শুক্রাণু, এই শুক্রাণুর প্রায় 90% নিউক্লিয়াস। শুক্রাণুর প্রায় 90%ই কি নিউক্লিয়াস। কিন্তু স্বাভাবিক কোষে মাত্র কোষের 10 থেকে 15 ভাগ অঞ্চল জুড়ে থাকে নিউক্লিয়াস। স্বাভাবিক কোষে মাত্র 10 থেকে 15 ভাগ থাকে নিউক্লিয়াস। আর শুক্রাণুর প্রায় পুরাটাই নিউক্লিয়াস। কত? 90% নিউক্লিয়াস। কত ভাইয়া? 90% নিউক্লিয়াস। একটা কোষে, ধরো এই যে একটা কোষ, ঠিক আছে, কোষ এঁকেছিলে, মনে পড়ে? কোষ এঁকেছিলে। একটা কোষে স্বভাবতই একটা নিউক্লিয়াস থাকে। কয়টা? একটা কোষে স্বভাবতই একটা নিউক্লিয়াস থাকে সাধারণত। কিন্তু এমন হতে পারে যে একটা কোষে একাধিক নিউক্লিয়াস চলে আসতে পারে। কখন? দেখো, তোমরা পড়েছো যে ভাইয়া কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে 2টা কোষ উৎপন্ন হয়, অথবা একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়, তাই তো? এখানে 2টা কাজ হয়, ছোটবেলায় পড়েছি, একটু মনে করে দেখো। প্রথমে নিউক্লিয়াসটার বিভাজন হয়, যে এই যে নিউক্লিয়াসটার বিভাজন হলো, যেটাকে আমরা বলেছিলাম ক্যারিওকাইনেসিস। তারপর যেটা হয়, এই যে নতুন উৎপন্ন হওয়া নিউক্লিয়াস গুলাকে ঘিরে এই সাইটোপ্লাজম গুলা ভাগাভাগি হয়ে যায়। সাইটোপ্লাজম গুলা কি ভাগাভাগি হয়ে যায়, ঠিক আছে? সাইটোপ্লাজম গুলা ভাগাভাগি হয়ে যায়, অর্থাৎ তখন এই জায়গায় সাইটোপ্লাজম একটা নতুন তৈরি করে, এই জায়গায় আরেকটা তৈরি করে। এই যে নিউক্লিয়াসের বিভাজনের পর যে সাইটোপ্লাজমের বিভাজন হয়, সেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমকে তুমি কেটে ফেললা, ঠিক আছে? সাইটোকাইনেসিস। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, নিজের বুদ্ধিকে কাজে লাগাও। যদি এমন হয় যে ঠিক আছে, এই যে একটা কোষ, এই কোষের নিউক্লিয়াস বারবার বিভাজিত হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে না, ঠিক আছে? তুমি শুধু খালি নিউক্লিয়াসকেই ভাগ করছো, কেটে কেটে বিভিন্ন অংশে ভাগ করছো, কিন্তু নিউক্লিয়াসের বাহিরে তুমি বাউন্ডারি দিচ্ছ না। তাহলে কি হবে? একটা বাউন্ডারির মধ্যেই বা একটা কোষের মধ্যেই, একটা সাইটোপ্লাজমের মধ্যেই অনেক অনেক নিউক্লিয়াস থাকবে। এই একই কোষে একাধিক নিউক্লিয়াস যদি থাকে, তখন সেটাকে আমরা বলি সিনোসাইটিক নিউক্লিয়াস বা সিনোসাইটিক কোষ। সিনোসাইটিক কি ভাইয়া? সিনোসাইটিক। একই কোষের মধ্যে যখন একাধিক নিউক্লিয়াস থাকে, তখন আমরা সেটাকে বলি সিনোসাইটিক। কি বলি ভাইয়া? সিনোসাইটিক। ওগুলো কি? সিনোসাইটিক। কি? সিনোসাইটিক মানে একটা কোষ একাধিক নিউক্লিয়াস, সিনোসাইটিক। ওরা কারা? একটা ছড়া দিয়ে মনে রাখবা। কি ছড়া জানো? ভি, বিভি, ঠিক আছে, বা বিবি, ঠিক আছে? বিবি শরীফা। বি হচ্ছে বট্রেডিয়াম। কি ভাইয়া? বট্রেডিয়াম, একটা শৈবাল, বট্রিডিয়াম। আর ভিতে হচ্ছে ভসেরিয়া, ঠিক আছে? আর এসতে হচ্ছে একটা ছত্রাক, স্পা ইরোক্লিয়া। ইত্যাদিতে একাধিক কোষ থাকে, সিনোসাইটিক। আবার যদি এমন হয় যে ভাইয়া কোনো প্রাণীকোষ আছে, এই প্রাণীকোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে, দেখো প্রাণীকোষ, তাহলে কি? প্রাণীকোষ। আর এই প্রাণীকোষে হচ্ছে একাধিক নিউক্লিয়াস। কি ভাইয়া? একাধিক নিউক্লিয়াস। তখন সেটাকে আমরা কি বলবো জানো? প্লাজমোডিয়াম বলবো। কি ভাইয়া? প্লাজমোডিয়াম। অর্থাৎ প্রাণীকোষে যখন একাধিক নিউক্লিয়াস থাকে, তখন আমরা বলি প্লাজমোডিয়াম। তোমাদের বইয়ে আরেকটা নাম দেখবে, সেটা হচ্ছে সিনসাইশিয়াম। কি ভাইয়া? সিনসাইশিয়াম। তাহলে উদ্ভিদ কোষে থাকলে বলবো সিনোসাইটিক, প্রাণী কোষেতে থাকলে বলবো প্লাজমোডিয়াম বা সিনসাইশিয়াম। কি থাকলে ভাইয়া? একটা কোষের মধ্যে অনেক অনেক বা একাধিক নিউক্লিয়াস থাকলে। তোমরা মনে করে দেখো, যখন তোমরা ঐচ্ছিক পেশি পড়েছিলে, ঐচ্ছিক পেশি, তখন দেখেছিলে একটা ঐচ্ছিক পেশির কোষে 100রও বেশি কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, নিউক্লিয়াস অনেক অনেক বেশি থাকে বললেন, আর স্বাভাবিকভাবে একটা থাকে বললেন, কিন্তু এমন কি কোনো কোষ আছে যেটার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই? এটা ট্রিক্সটা তোমাকে বলে দিয়েছিলাম যে কিছু একটা আছে যার মধ্যে কিচ্ছু নাই। এখন যদি প্রশ্ন হয় নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না, সেই জায়গায় তুমি যদি ওইটাকে দেখে ফেলো, নির্দ্বিধায় দাগায় দিবা।
তোমাদের কি মনে পড়ে কোন জিনিসটার কথা বলেছিলাম যেখানে অ্যাকচুয়ালি কোনো কোষীয় অঙ্গাণুই তেমন ভাবে থাকে না? মনে করে দেখো, মনে যদি হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দাও, ভাইয়া আমাদের মনে পড়েছে যে লাইসোজোম থাকে না, ঠিক আছে, এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে না, কিচ্ছু থাকে না। সেই যে জিনিসটা কি, সেই বস্তুটা কি? সাবাস, দেখছো, গুলির বেগে সব বলতেছো। আলটিমেটলি আরবিসি, রক্তের লোহিত রক্তকণিকা, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। ওর মধ্যে কি কোনো নিউক্লিয়াস থাকবে না, কোনো নিউক্লিয়াস থাকবে না। গ্রেট। আরো কয়েকটা আছে, আমরা বলেছিলাম মনে আছে, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই, কিন্তু নিউক্লিয়াস আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তারপর দেখো আরো কোনো কোনো জায়গায় নিউক্লিয়াস থাকে না, আমরা দেখি থাকে না কোথায়, নিউক্লিয়াস থাকে না কোথায়। শুরুতেই লিখে ফেলবো যে আরবিসি তে নিউক্লিয়াস থাকে না। তারপর রক্তে আরো কণিকা আছে কি, অনুচক্রিকা, অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকবে না। তারপর খেয়াল করে দেখো, একটা পড়েছিল তোমরা, সিভ নল, মনে পড়ে, ফ্লোয়েমের একটা অংশ, সিভ নলেও নিউক্লিয়াস থাকে না। এই সব জায়গায় নিউক্লিয়াস থাকবে না, আরবিসি, অনুচক্রিকা আর সিভ নল নামক ফ্লোয়েম টিস্যুর একটা অংশ, এগুলোতে কখনোই নিউক্লিয়াস থাকবে না, না, না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ডান। তাহলে আমরা দেখো এতক্ষণ যা পড়লাম, তুমি মাথায় রাখো, তুমি মোটামুটি এমসিকিউ 90% আসবে এমন কয়েকটা ইনফরমেশন পড়ে ফেললা, যে নিউক্লিয়াস, শুক্রাণুর 90% নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোষের ব্রেন, এই ব্রেনকে আবিষ্কার করছে, নামকরণ করছে রবার্ট ব্রাউন, ঠিক আছে। নিউক্লিয়াস কাদের থাকে, কাদের থাকে না, কাদের একাধিক থাকে, একাধিক থাকলে আমরা কি নামে তাকে ডাকবো? ওকে, এখন চলে আসি, এই যেগুলো সব আমরা পড়ে ফেলেছি, এগুলো সব পড়ে ফেলেছি, ডান। এখন আমরা পড়বো নিউক্লিয়াসের গঠন। কি পড়বো ভাইয়া? নিউক্লিয়াসের গঠন। চলো আমরা নিউক্লিয়াসের গঠন দেখি, এবং গঠনটা দেখার জন্য আমরা কি করবো জানো, একটু 3D নিউক্লিয়াসের দিকে তাকাবো, একটু 3D নিউক্লিয়াসের দিকে তাকাবো, তাকিয়ে দেখবো আমরা কি কি গঠন দেখতে পাই। 3D, চলো দেখি, 3D নিউক্লিয়াস, ঠিক আছে। ওকে ওকে, আসো, এই যে দেখি আমরা কিছু পাই পাই কিনা, আসো দেখি তো। নিউক্লিয়াস, সেল অর্গানিলস, আচ্ছা লেটস ক্লিক দিস ওয়ান। মনে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত নিউক্লিয়াসকে পেয়ে গেছি, মনে হচ্ছে পেয়ে গেছি। আচ্ছা, যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা দেখি, আসো, এই যে দেখো একটা নিউক্লিয়াস, এই হচ্ছে একটা নিউক্লিয়াস, খুব ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। আচ্ছা, এখন আমরা দেখি নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা আমি কেটে ফেললাম, কি করলাম, কেটে ফেললাম, কি করলাম, কেটে ফেললাম, কেটে ফেলে তার ভেতরে প্রবেশ করলাম। এই যে এখান থেকে দেখলে তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে তার ভেতরের অংশ, আর ভেতরের অংশটা কি দেখো, একটা বলের মতো, এটা টেনিস বলকে কেটে ফেললে ভেতরে ফাফা হয়ে যায় না? টেনিস বল যারা খেলছো, টেনিস বলের উপরে কি থাকে, কভারিং থাকে, এই যে এটা হচ্ছে তার কভারিং, ছাদ, এর ভেতরে হচ্ছে এটা ভেতরকার অংশ। আচ্ছা, তাহলে ভেতরের যে আবরণ, ভেতরের যে আবরণ বা ভেতরটা যা দিয়ে বেষ্টিত আছে, যাদের বেড়া দেওয়া আছে, সেটাকে আমরা কি বলবো? নিউক্লিয়ার আবরণ। কি বলবো? নিউক্লিয়ার আবরণ। কি বলবো? নিউক্লিয়ার আবরণী। আচ্ছা, তার মানে এই যে জিনিসটা ভাইয়া, এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণী। চলো আর একটু সুন্দর করে দেখি, তোমরা তার মানে বলতে পারি এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী, দিস ওয়ান নিউক্লিয়ার আবরণী, এই যে দেখছো নিউক্লিয়ার আবরণী, এই যে দেখছো জামাটা তার। আচ্ছা, এখন খুব ভালো করে খেয়াল করো তো, এই আবরণীতে কয়টা স্তর আছে? এই আবরণীতে কয়টা স্তর আছে দাঁড়াও তোমাকে দেখাই, আবরণীতে কয়টা স্তর যে আছে তোমাকে দেখাই। এই দেখো একটা স্তর, এই দেখছো একটা আবরণী, এই যে একটা আবরণী। তারপর দেখো এই যে আরেকটা আবরণী, অর্থাৎ নিউক্লিয়াসের জামাটা যে আছে, জামাটা 2 স্তর বিশিষ্ট, অর্থাৎ নিউক্লিয়ার আবরণী কি 2টা স্তরে বিভক্ত, অর্থাৎ দ্বিস্তরী নিউক্লিয়ার আবরণী আছে কার? নিউক্লিয়াসের। আচ্ছা, গ্রেট ভাইয়া, ভালো বলেছেন। এখন দেখি আর কি কি আছে। এখন দেখো এই যে একটা স্তর, এই একটা স্তর, এই স্তরের মাঝখানে কি 2টা স্তরের মাঝখানে ফাঁকা থাকবে না? এই যে ফাঁকা জায়গা, কি ভাইয়া? এটা হচ্ছে ফাঁকা জায়গা। কি ফাঁকা জায়গা? নিউক্লিয়ার আবরণী, আবরণীর 2টা স্তর থাকে, এটা একটা স্তর, এটা একটা স্তর, এই 2 স্তরের মাঝখানে যে এই ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় স্পেস। এই জায়গার মধ্যে স্পেস আছে, কি স্পেস এটা? নিউক্লিয়াসের চারিদিকের স্পেস, মানে এটাকে বলবো আমরা পেরি নিউক্লিয়ার স্পেস। পেরি পেরি মানে কি জানো? কোনো কিছুর আশেপাশে থাকা হচ্ছে পেরি, পেরি নিউক্লিয়ার স্পেস। তাহলে আমরা জেনে ফেললাম নিউক্লিয়াসের একটা অংশ হচ্ছে নিউক্লিয়ার আবরণী, যার লেয়ার বা স্তর কয়টা? 2টা।
দুইটা স্তরের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেটাকে আমরা বলছি পেরিনিউক্লিয়ার স্পেস। ওকে, আচ্ছা এখন তোমরা একটু মনে করে দেখো তো, এটা মুছে যাবে যাই হোক। আমরা বলেছিলাম খেয়াল করো যে এই যে দেখো ট্রিপল এইচ এর মতো কিছু বেষ্টনী যেগুলা নিউক্লিয়ার ঝিল্লি থেকে শুরু হয়েছে, মনে পড়ে সেগুলোর নাম কি? এই যে এইচ এর মতো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা বলেছিলাম খেয়াল করো, এরা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণীর সাথে লেগে থাকে। কারা? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা আমরা পড়ে ফেলেছি। আমরা আবরণী দেখে ফেললাম, এখন আমরা কেটে একটু ভেতরে প্রবেশ করব। কি প্রবেশ করব? ভেতরে প্রবেশ করব। ভেতরে মনে হচ্ছে না ভাইয়া হলুদ পানির মধ্যে লাল লাল ফিতা শুধু ভেসে বেড়াচ্ছে? মনে হচ্ছে না হলুদ পানির মধ্যে লাল লাল সুতা ফিতা ভেসে বেড়াচ্ছে? এই যে হলুদ পানি যার মধ্যে সমস্ত কিছু ভেসে বেড়াচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ হলুদ পানিটা বা হলুদ একটা পদার্থটা সমস্ত কিছুকে ধারণ করছে মায়ের মতো। এটা হচ্ছে নিউক্লিয়ার মাতৃকা। নিউক্লিয়ার মাতৃকা, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। যেটাকে কি বলা হয়? এই যে হলুদগুলোকে বলা হবে নিউক্লিওপ্লাজম। কি ভাইয়া? নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে ভিতরে কি ছিল? যে অর্ধতরল পদার্থটা ছিল সাইটোপ্লাজম। আর এটাকে আমরা বলবো নিউক্লিয়াসের ভেতরের তরল বা অর্ধতরল পদার্থ, যেটা নিউক্লিয়াসের উপাদানগুলোকে ধারণ করে রাখছে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা ভাইয়া, তাহলে বলছি লাল লাল সুতাগুলো এগুলা কি? এগুলো তোমরা জানো। এগুলো দেখো লাল মানে কালারফুল, রঙিন। লাল মানে কালারফুল, রঙিন। রঙিন মানে আমরা বলেছিলাম ক্রোমা মানে রঙিন। আর সুতার মতো, এই যে রঙের ক্রোমা, আর সুতার মতো, সুতা মানে হচ্ছে TENE, টিন। এদের বলা হয় ক্রোমাটিন। আচ্ছা, এদের আরেকটা নাম আছে। কি ভাইয়া? এগুলো মনে হচ্ছে না জালের মতো একটার সাথে একটা পেঁচায় আছে? জাল মানে হচ্ছে রেটি। জাল মানে কি জানো? রেটি। RETE। এটা যখনই দেখবা মনে করবা জাল, এটা মানে প্যাচ গোছাচ্ছে খালি। ঠিক আছে, আচ্ছা এই জালগুলা কোথায় আছে? নিউক্লিয়াসের ভেতরে আছে। যেমন ভৈরবে থাকলে ভৈরবী, ঠিক আছে, চিটাগাঙে থাকলে চাটগাঁইয়া। সো নিউক্লিয়াসে যেহেতু আছে, এরা হচ্ছে নিউক্লিয়ার, এরা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কি ভাইয়া? এই যে এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে ক্রোমাটিনের অপর নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, এগুলা কি আসলে ভাইয়া? এগুলা হচ্ছে আমাদের জেনেটিক মূল বস্তু, অর্থাৎ ডিএনএ ধারণকারী পদার্থ, যার মধ্যে ডিএনএ আছে, যার মধ্যে জিন আছে। বেসিক্যালি যেটাকে আমরা ক্রোমোজোম হিসেবে চিনি, যেটা বংশগতির ধারক এবং বাহক। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা নিউক্লিয়ার আবরণী দেখলাম, নিউক্লিয়ার প্লাজম দেখলাম, নিউক্লিয়ার রেটিকুলাম দেখলাম। এখন বলো ভাইয়া, এই জায়গায় মনে হচ্ছে সবগুলো সুতা এসে একটা পিণ্ড তৈরি করে ফেলছে। মানে সুতা পেঁচালে যেমন পিণ্ড তৈরি হয়, ঠিক এরকম একটা বড় গাঢ় অঞ্চলে তৈরি করেছে এই জায়গায় ভাইয়া। এই যে গাঢ় অঞ্চলে তৈরি করেছে। তাহলে কি ভাইয়া এটা? এই জিনিসটা কি? এটা হচ্ছে হেডকোয়ার্টারের ভেতরে হেডকোয়ার্টার। এখানে কি কাহিনী হয় আমরা বলি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ না ক্রোমোজোম গুলা বা ক্রোমাটিন গুলা বা নিউক্লিয়ার রেটিকুলাম গুলা, এই রেটিকুলাম গুলার গায়ে একটা অঞ্চল থাকে যার নাম, ধরো এই একটা সুতা, সুতার গায়ে একটা অঞ্চল আছে যার নাম NOR। NOR কি জানো? নিউক্লিওলার 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 অর্গানাইজিং রিজিয়ন। মানে তো বুঝছো, রিজিয়ন মানে অঞ্চল, অর্গানাইজিং মানে যে অঞ্চলটা তৈরি করছে। অর্থাৎ এই যে NOR, এই অংশটা যে এই লাল লাল গায়ে থাকে, এদের মানে হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এখন এই অঞ্চলগুলা কি করে জানো? এই অঞ্চলগুলা তৈরি করে একটা বিশেষ ধরনের প্রোটিন, তৈরি করে বিশেষ ধরনের RNA। তাহলে খেয়াল করো, এই জায়গায় গিয়ে সব রশ্মি, সব নিউক্লিয়ার রেটিকুলাম গিয়ে প্যাচ খাইছে। প্যাচ খেয়ে তাদের এই যে NOR, এই অঞ্চলটা কি করছে জানো? নিজের ইচ্ছা মতো প্রোটিন তৈরি করছে, নিজের ইচ্ছা মতো RNA, একটা RNA এর প্রকারভেদ আমরা পড়েছিলাম যখন রাইবোজোম পড়ি, RNA এগুলো তৈরি করছে। তাহলে খেয়াল করো, এখন তুমি গেলা, তুমি গিয়ে এখানে একটু 5 টাকা রেখে দিলা, আমি গেলাম এখানে আরো 5 টাকা রেখে দিলাম। ঠিক আছে, তোমার ফ্রেন্ড গেল এখানে আরো 5টা 10 টাকার নোট রেখে দিল, সে আরো 10টা 100 টাকার নোট রেখে দিল, সে ধরো এক বস্তা কয়েন ঢালা দিল। তার মানে কি হবে? এই জায়গায় একটা স্তূপের মতো তৈরি হবে না? ঠিক একই ভাবে এই যে সুতাগুলা, সুতাগুলার NOR নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়নের মাধ্যমে কি করে জানো? এদের RNA প্রোটিন এইসব জায়গায় এখানে জমা করতে থাকে। জমা হতে হতে এই জায়গাটা পিণ্ডের মতো তৈরি হয়। তাহলে খেয়াল করো, তুমি যদি বেশি বেশি পদার্থ জমা করো,
একটা স্তূপ তৈরি হবে। স্তূপটা কি? বাহির থেকে পরিলক্ষিত হবে, যেখানে একটা স্তূপ আছে, কিছু একটা টাল দেওয়া আছে এখানে। সো এই যে স্তূপ বা NOR থেকে তৈরি হওয়া rRNA ও প্রোটিন দিয়ে যে ঘন বস্তুটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা কি ভাইয়া? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। বুঝছো? নিউক্লিওলাস। তাহলে আমরা পেয়ে ফেললাম কি ভাইয়া? নিউক্লিয়াসের গঠন ৪ টা। নিউক্লিয়ার আবরণী, এর ভেতরে থাকে নিউক্লিওপ্লাজম। এই প্লাজমে সাঁতার কাটে কিছু সুতা, নিউক্লিয়ার রেটিকুলাম। এই সুতাগুলা একত্রে যুক্ত হয়ে সুতা থেকে সুতার NOR নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন থেকে rRNA ও প্রোটিন তৈরি করে নিউক্লিওলাস। এই হচ্ছে নিউক্লিয়াসের গঠন। আচ্ছা, এখন একটা স্ক্রিনশট তাড়াতাড়ি নিয়ে নাও। ঠিক আছে? একটা স্ক্রিনশট তাড়াতাড়ি নিয়ে নাও। কারণ এটা আমরা মুছে ফেলবো। কারণ আরেকটা জিনিস আমাদের দেখাতে হবে। ওকে, ডান। রাইট? ঠিক আছে। ওকে। এখন আমরা কোনটা দেখাবো? এখন নিউক্লিয়াস এত বড় একটা হেডকোয়ার্টার, তাই না? এত বড় একটা হেডকোয়ার্টার। এখন এই হেডকোয়ার্টারের মধ্যে যদি সবাই আসা যাওয়া করতে পারে তাহলে তো বিপদ। এর তো একটা দারোয়ান লাগবে, দরজা লাগবে, তাই না? দারোয়ান লাগবে, দরজা লাগবে। আবার তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে ভাইয়া, এটা হচ্ছে কোষ। এটা হচ্ছে কোষ। ঠিক আছে? এটা কোষ। ঠিক আছে, এটা ধরলাম নিউক্লিয়াস ভাইয়া, এটা নিউক্লিয়াস। এখন ভাই, আমার হেডকোয়ার্টারের সাথে যদি আশেপাশের কারো কোনো যোগাযোগ না থাকে তাহলে কি? কেউ কিছু বুঝবে না যে কার কি করা উচিত, কখন কোথায় যাইতে হবে। একটা কমান্ড দরকার। একটা কমান্ড দরকার। কমান্ড না থাকলে সবকিছু ডিসঅ্যারে হয়ে যাবে, chaotic সিচুয়েশন হবে, বিশৃঙ্খলা দেখা দিবে। রাইট? তাহলে হেডকোয়ার্টারের সাথে কি সবার একটা কানেকশন দরকার। এই কানেকশনের জন্য কি দরকার জানো? এই কানেকশনের দরকার হচ্ছে হেডকোয়ার্টার থেকে রাস্তা দরকার। হেডকোয়ার্টার থেকে কিছু রাস্তা দরকার। যে এই রাস্তা দিয়ে বিভিন্ন উপাদান যাবে। হেডকোয়ার্টার বলবে তুমি প্রোটিন যাও, এখানে যাও। প্রোটিন গেল। হেডকোয়ার্টার বলবে তোমরা পড়েছ রাইবোজোম কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসে তৈরি হয়। মনে আছে? রাইবোজোম নিউক্লিয়াসে তৈরি হয়। কিন্তু সে কাজ করে কোথায়? সাইটোপ্লাজমে। রাইট? তাহলে রাইবোজোমটা এখানে যেতে হবে। অর্থাৎ বিভিন্ন জিনিস সে তৈরি করবে, তৈরি করে পাঠাবে। এই পাঠানোর জন্য কি দরকার? দরজা দরকার, মানে ছিদ্র পথ দরকার। তার মানে অবশ্যই নিউক্লিয়ার আবরণীর মধ্যে ছিদ্র দরকার। আচ্ছা ভাইয়া, আমার হেডকোয়ার্টারের দরজা কি সুরক্ষিত থাকতে হবে না? এখানে গেটম্যান থাকবে, স্নাইপার নিয়ে দাঁড়ায় থাকবে, রাইট? যেগুলো ভালো সেগুলো ঢুকবে। যাদের অনুমতি আছে তারাই প্রবেশ করবে। যাদের অনুমতি নাই, যারা ক্ষতিকর, তাদেরকে আমরা প্রবেশ করতে দিব না। যারা এখান থেকে যাওয়ার অনুমতি পাবে তারাই বের হবে। কারণ সবাইকে যদি বের হতে দেই, ভেতরকার গোপন খবর ফাঁস হয়ে যেতে পারে, রাইট? ঠিক একইভাবে নিউক্লিয়ার আবরণীর মধ্যে কি থাকে? দরজা থাকে, যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এইগুলো হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র। এই যে দেখো, ফুলের মতো লাগতেছে, তাই না? সানফ্লাওয়ারের মতো লাগতেছে। এই যে এই জিনিসগুলোই হচ্ছে তোমার নিউক্লিয়ার ছিদ্র। এই যে এটাই হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র। এই যে একটা নিউক্লিয়ার ছিদ্র। ঠিক আছে? এই যে দেখো, ফুলের মতো সাদা, সাদা অংশ। ঠিক আছে? আরো সুন্দর করে এঁকে দিয়ে দাঁড়াও। ধরো, ধরো কি ধরবা? এই যে, এই যে ভেতরটা হচ্ছে, ভেতরটা কোন কালার দিব? লাল কালার দিব। এই লাল কালারটা হচ্ছে ছিদ্র। এই লাল কালারটা হচ্ছে ছিদ্র। ছিদ্রের আশেপাশে কারা আছে? ছিদ্রের আশেপাশে আছে দ্বাররক্ষী। তোমার দ্বাররক্ষী কারা মনে পড়ে? আমরা বলেছিলাম প্রোটিন। প্রোটিন কি করে? বিভিন্ন জিনিসের পরিবহন নিয়ন্ত্রণ করে। তার মানে এই দারোয়ান থাকবে প্রোটিন। তারা কি করবে? নিউক্লিয়াস থেকে বিভিন্ন জিনিসের ট্রান্সফার, ট্রান্সপোর্টেশন মেইনটেইন করবে। মানে এই যে নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ার ছিদ্রের বাহিরে থাকবে প্রোটিন। তাহলে এই যে একটা নিউক্লিয়ার প্রোটিন, ২ টা নিউক্লিয়ার প্রোটিন, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা নিউক্লিয়ার প্রোটিন থাকবে। কয়টা? ৮ টা নিউক্লিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্টার প্রোটিন। কি ভাইয়া? ট্রান্সপোর্টার প্রোটিন। যারা বিভিন্ন জিনিসের ট্রান্সপোর্টেশন বা যোগাযোগ আদান-প্রদান নিয়ন্ত্রণ করবে। তাহলে ভাইয়া, নিউক্লিয়ার মেমব্রেনে থাকে নিউক্লিয়ার পোর বা ছিদ্র। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র। এই যে নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর। পোর, পোর মানে ছিদ্র। এই নিউক্লিয়ার ছিদ্রটা সুরক্ষিত থাকে ৮ টি, কয়টি? ৮ টি। কয়টি ভাইয়া? ৮ টি ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে। ঠিক আছে? এই ট্রান্সপোর্টার প্রোটিন গুলা কেমনে থাকে জানো? সাইকেল দেখছো না? সাইকেলের স্পোকের মধ্যে শিকগুলা লাগানো থাকে না?
শিকগুলা লাগানো থাকে না, ঠিক আছে? ঠিক এই সাইকেলের স্পোকের মতো, বা বলতে গেলে আঙুরের থোকার মতো থাকে। যারা সাইকেল চালাও, সাইকেলটা তো এরকম চাকা থাকে, পরে একটা স্পোক থাকে, স্পোকের এদিকে এই শিক, এদিকে শিক, এদিকে শিক থাকে, যে শিকের মধ্যে কি ছোটবেলায় বিভিন্ন রং বেরঙের বিভিন্ন জিনিস লাগাইতাম, যখন সাইকেল চলতো তখন কি ওই জিনিসগুলা ফ্লিপ ফ্লিপ করতে অনেক ভালো লাগতো, তাই না? একটা ছিল ইমোশন বাচ্চাকালের, সাইকেল চালানো, সাইকেলের স্পোকটা ডিজাইন করা, ঠিক আছে? ওয়াও। এনিওয়েজ, সো এইগুলা স্পোক বা এরকম আঙুরের থোকার মতো করে থাকে ট্রান্সপোর্টের প্রোটিনগুলা। ওদের কাজ কি? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন জিনিসের আদান প্রদানকে নিয়ন্ত্রণ করা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা 3D পিকচার দেখলাম, তোমরা সবকিছু বুঝেছো কি কি আছে না আছে। এখন তোমাদের পরীক্ষা আসার জন্য আমি তোমাদের চিত্রটা সুন্দর করে এঁকে শেখাবো, তোমরা আমার সাথে সাথে চিত্রটা আঁকবে, দেখবে খুব ইজি। তাহলে দেখো, প্রথমে কি আঁকবা তুমি? চিত্র কেমনে আঁকতে হয় দেখো, শিখো। প্রথমে তার জামা কাপড় আঁকতে হবে, নিউক্লিয়ার মেমব্রেন আঁকতে হবে। কয় স্তরী? 2 স্তরী। তাহলে এই যে একটা স্তর আঁকলাম, ঠিক আছে? তারপর এই যে আরেকটা স্তর আঁকলাম, ঠিক আছে? এই যে দেখো, দ্বিস্তরী নিউক্লিয়ার পর্দা আঁকলাম আমরা। আচ্ছা আচ্ছা, ডান ডান, গুড। তারপরে কি ভাইয়া? নিউক্লিয়ার ছিদ্র থাকে, তাহলে এখানে নিউক্লিয়ার ছিদ্র আঁকতে হবে। এই দেখো, নিউক্লিয়ার ছিদ্র দিলাম, নিউক্লিয়ার ছিদ্র দিলাম, ওকে ওকে, ডান। নিউক্লিয়ার ছিদ্র দিলাম। ভাইয়া কি ভেতরে কি থাকবে? মাতৃকা থাকবে ধারণ করার জন্য, অর্থাৎ এই যে নিউক্লিয় প্লাজম গুলো থাকবে। আমি নিউক্লিয় প্লাজম দিলাম, সবাই আমার সাথে আঁকো। এটা আঁকা মানে 3 নাম্বার এনশিওর করে ফেলা মোটামুটি, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তারপরে কি ভাইয়া? এখানে থাকবে নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস আঁকলাম, নিউক্লিওলাস আঁকলাম। তারপরে কি আমরা দেখেছিলাম? এখানে ভেসে বেড়ায় অসংখ্য সুতার মতো বস্তু, অসংখ্য সুতার মতো বস্তু। এই সুতার মতো বস্তুগুলো আঁকি, এই যে এই সুতার মতো বস্তুগুলো আবার এক জায়গায় লেগে থাকে, এই যে এই জায়গায় লেগে থাকে নিউক্লিওলাসের সাথে। এই যে হচ্ছে ভাইয়া তোমার নিউক্লিয়াস। চলো আমরা কি করি, লেবেলিং করি। লেবেলিং কেমনে করবা? সবসময় ডান পাশে করবা। কোন কোন পাশে? ডান পাশে করবা, ঠিক আছে? এইটা বহিস্থ আবরণী, নিউক্লিয়ার আবরণী, এটা অন্তস্থ নিউক্লিয়ার আবরণী। এদের মাঝখানে যে জায়গাটা, কোন জায়গাটা ভাইয়া? এদের মাঝখানে ধরো এই জায়গাটা, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা, এগুলা কি? পেরিনিউক্লিয়ার স্পেস। এইটা কি? নিউক্লিওলাস। এইগুলা কি? নিউক্লিয়ার রেটিকুলাম। এইটা কি? নিউক্লিওপ্লাজম। তাই না? সুন্দর করে এভাবে তুমি ব্যাখ্যা করবে। নিউক্লিও প্লাজম। সবাই আমার সাথে এঁকে ফেলো, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমরা আঁকা শিখে ফেলবো। আঁকা, লেখা, এমসিকিউ, সিকিউ সব শেষ। এটা কি? নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম, জালের মতো বিস্তৃত থাকে, তাই রেটিকুলাম। এটা কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এটা কি? পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস, ঠিক আছে? এটা কি? অন্তস্থ নিউক্লিয়ার আবরণী। অন্তস্থ নিউক্লিয়ার আবরণী। আর এটা হচ্ছে বহিস্থ নিউক্লিয়ার আবরণী। বহিস্থ নিউক্লিয়ার আবরণী, ঠিক আছে, ডান। নিচে বড় লিখতে হবে চিত্র নিউক্লিয়াস। যে ভাই আমি চিত্র এঁকেছি, চিত্র নিউক্লিয়াস বা কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন বলো, আমি বললাম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে চেষ্টা করলাম, 3D দেখলাম, নিজে এঁকে দিলাম। তোমাদের কি কারো কোনো প্রবলেম হবে নিজে যদি একটু কষ্ট করো? যে ভাইয়া তো এত কষ্ট করলোই, গলা ফাটিয়ে চিল্লাইলো, ঠিক আছে, এত কিছু চেষ্টা করলো বোঝানোর, 3D দেখালো, নিজে একেও শিখালো, তাহলে কি আমরা পারবো না? নিউক্লিয়ার এনভেলপই হচ্ছে, এনভেলপ বুঝো? খাম। এনভেলপের ভেতরে কি টাকা থাকে, ঠিক আছে, চিঠি থাকে। এনভেলপ মানে খাম। সো নিউক্লিয়ার আবরণী হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে? এই নিউক্লিয়ার আবরণী হচ্ছে কি? নিউক্লিয়ার এনভেলপ। ক্লিয়ার? আচ্ছা, নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম আছে। নিউক্লিওপ্লাজমকে আদর করে কি নামে ডাকে জানো? নিউক্লিওপ্লাজমকে ডাকে ক্যারিওলিম্ফ। কি ডাকে জানো? ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? ক্যারিওলিম্ফ। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের ভেতরে একটা তরল পদার্থ থাকে, সেটা হচ্ছে ক্যারিওলিম্ফ গ্র্যানিউল। আরে দানাদার প্রোটিন। এই যে নিউক্লিয়ার ছিদ্রের মধ্যে কিছু প্রোটিন ছিল না, ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্র্যানিউলার প্রোটিন বলে। কি বলে? গ্র্যানিউলার প্রোটিন। যে প্রোটিনগুলা সেগুলাকে বলা হয় গ্র্যানিউলার প্রোটিন। এন্ডোপ্লাজমিক জালিকা থাকে নিউক্লিয়ার আবরণীর বাহিরে, ভেতরে না। এই যে তোমরা নিউক্লিয়াস পড়াচ্ছে, বলছো ভাই সেট কি, হেটারোক্রোমাটিন আসছি, ইউক্রোমাটিনে আসছি, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, ঠিক আছে। NOR নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, যেটা থাকে ওই যে নিউক্লিয়ার রেটিকুলামগুলোর মধ্যে, যারা তৈরি করে কি নিউক্লিওলাস। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা অমসৃণ, এখানে অমসৃণ থাকতে পারে, মসৃণ থাকতে পারে, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ থাকতে পারে, অমসৃণ থাকতে পারে। আচ্ছা, এই যে বলছে ভাইয়া কি পড়াচ্ছেন, আমরা নিউক্লিয়াস পড়াচ্ছি, তুমি হয়তো এতক্ষণ পরে আসছো। অ্যাঙ্কর প্রোটিন কি? অ্যাঙ্কর মানে কি জানো? উপস্থাপক। অ্যাঙ্কর মানে কি? উপস্থাপক। সেই যে প্রোটিনগুলা কি করে, যে স্যার সাইটোপ্লাজম থেকে এই জিনিসগুলো আসছে, ওরে কি ঢুকতে দিব? ও দেখায় দেয়, উপস্থাপনা করে, ওকে ওকে ডান, ও ভালো, ঢুকতে দাও। এই যে প্রোটিনগুলা দেখাচ্ছে, উপস্থাপনা করছে, কে ভালো কে মন্দ বিচার করছে, ট্রান্সপোর্ট করছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। আর যারা ট্রান্সপোর্ট করে ওরা হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন। অ্যাঙ্কর বুঝেছো? অ্যাঙ্কর মানে উপস্থাপনা করা। তোমাকে আমি চিনাই দিলাম, এই দেখো এটা হচ্ছে আসছে তোমার বাবা থেকে, এটা কি ভালো নাকি খারাপ তুমি নিবা? একটা ব্যাত আসছে যে তুমি পড়ো না, তুমি বলো বাইরে পড়বো না, এই যে আমি তোমায় দেখাইলাম এটা অ্যাঙ্কর প্রোটিন। পরে বললাম না, আঙ্কেল বলছে এটা তোমায় দিতেই হবে, আমি আঙ্কেল হয়ে কয়েকটা পিঠা মানে পিঠা না, পিঠা দিয়ে দিচ্ছি, তখন তোমার দিয়ে দিলাম, এটা আমি ট্রান্সপোর্টার প্রোটিন, বুঝছো? অ্যাঙ্কর ট্রান্সপোর্টের কাজও করতে পারে। নিউক্লিয়ার ফোসকা, ওই যে গ্র্যানিউল গুলো, এগুলো নিউক্লিয়ার ফোসকা না। নিউক্লিয়ার রন্ধ্র, আরে বোকা ছেলে, এই যে নিউক্লিয়ার রন্ধ্র দেখো, এই যে নিউক্লিয়ার, এই যে দেখো না কালো দাগ দিছে দুইটা, মাঝখানে একটা টানেল দিছে, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র, ঠিক আছে। ওটা দেখাইলাম না, 3D দেখাইলাম, কি যে বলো তোমরা, এখন বুঝছো? ক্লিয়ার? ওকে, আরো প্রশ্ন আছে, কোনো সমস্যা নেই, সব প্রশ্ন আমি দেখবো। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওই যে দিলাম তো, এক ছেলে নিউক্লিয়ার রন্ধ্র, এক্সামে কিভাবে লিখবা? এক্সামে এভাবে লিখবা, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, সুন্দর করে চিত্র আঁকবা, গঠন বর্ণনা করবা, কি কি আছে তা লিখবা। মাঝে থাকে না ভাই, স্পোক কি বললেন? ওই স্পোক হচ্ছে সাইকেল চালাচ্ছে তুর্য, সাইকেল চালালে দেখবা সাইকেলের শিক গুলো যেখানে লেগে থাকে না, ওগুলো স্পোক। কি বলে? স্পোক, ঠিক আছে। স্পোক প্রোটিন, তো প্রোটিন গুলো এরকম থাকে স্পোকের মতো করে, চারিদিকে ঘিরে থাকে। মারুফ পোর দিয়েছি দেখো। ওকে, ফুল ক্লিয়ার, সাবাস, ফুল ক্লিয়ার। তাহলে আবার আমরা কি করব? আরবিসির কি বলছে যেন, আরবিসির পূর্ণরূপ কি বললেন? আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্ত কণিকা, ঠিক আছে। পুরো ক্রোমোজোম না না না, পুরো ক্রোমোজোমটা NOR না, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে NOR, ঠিক আছে। ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে NOR বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, ঠিক আছে মাই স্টুডেন্ট। হ্যাঁ, নিউক্লিয়ারের অপর নাম ক্রোমাটিন তন্তু, বা আমি লিখেছি ক্রোমাটিন। নাফিসা, তোমার প্রবলেমটা এখানে বলো আমাকে, কি সমস্যা? তোমরা আমাকে অনেকে মেসেজ করো, হ্যাঁ, আমি সবগুলা মেসেজের উত্তর দেওয়ার সময় পাই না। অ্যাকচুয়ালি আমি যদি মেসেজ ইনবক্সে ঢুকি তাহলে আমি হারাই যাবো, বুঝছো? সারা দিন রাত চলে যাবে, অ্যাকচুয়ালি সবার মেসেজ উত্তর দিতে পারবো না। সো যেটা করবা, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলে সেটা গ্রুপে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। শিখবো জিতবো আছে, গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমার পেজে জিজ্ঞেস করতে পারো, ইনবক্সে, ঠিক আছে। বা আমার একটা গ্রুপ আছে ওইখানে জিজ্ঞেস করতে পারো, এনিওয়্যার। বাট ইনবক্সে খুব একটা জিজ্ঞেস করা হয় না, মানে আমি ইনবক্সে ঢুকি না তো, সো এই আর কি। মাতৃকা কি? ওই যে সবকিছুকে ধারণ করে রাখছে, নিউক্লিয় প্লাজমটাই হচ্ছে মাতৃকা, ঠিক আছে। যা সবকিছুকে ধারণ করে রাখে সেটাই মাতৃকা, শিহাব। ওকে, তাহলে মনে হয় আমাদের সবকিছুই
আবু তাহমিদ, নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার আবরণীর ভেতরে, নিউক্লিয়ার আবরণীর ভেতরে প্রোটোপ্লাজমের মতো যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। সিনোসাইট কাকে বলে ভাইয়া? যখন একটা সাইটোপ্লাজমের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকবে তখন আমরা সেটাকে বলবো সিনোসাইট। কি বলবো ভাইয়া? সিনোসাইট বলবো, ঠিক আছে? ওকে নূর নবী, বুঝেছো? পরীক্ষায় যদি আসে নিউক্লিয়াস কাকে বলে কি লিখবো? রাফি বলছে পরীক্ষায় যদি আসে তাহলে কি লিখবা জানো? লিখবা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র, যেখান থেকে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রিত হয়, যা পরে যা যা আছে, যা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম দিয়ে গঠিত। শেষ, ঠিক আছে? ওকে রাফি, বুঝেছো? একটা নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম থাকে সৌরভ? এটা প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা বিভিন্ন হয়, ঠিক আছে সৌরভ? ফাইবার খাঁচা মানে সুতার খাঁচা ভাই, নিউক্লিয়াস মাঝখানে থেকে না, নট অলওয়েজ, সবসময় মাঝখানে থেকে এরকম না। আহ, তুমি বলছে ভাই আমার কলেজ, আমার কমেন্ট একবারও দেখেন না যে? কি বলবো তোমাদের? আগেই বলেছি আমি একা একটা মানুষ, এই যে 1200 1300 1500 জন একসাথে কমেন্ট করো, আমার কি একা পক্ষে সম্ভব বলতো? অনুচক্রিকা হচ্ছে একটা রক্তের কণিকা, বুঝছো? অপেরন আমরা পড়বো ভাইয়া, আমরা অপেরন পড়বো এখন না। শুক্রাণু মানে কি নিউক্লিয়াস না, বাট শুক্রাণুর 90% নিউক্লিয়াস। ওকে ডান, ওকে ডান ডান ডান, কোনো সমস্যা নেই, সবকিছু আমাদের পড়া শেষ। ডান, এখন আমরা নিউক্লিয়াস থেকে বাকি দেখি কি আছে, বাকি দেখি কি আছে, তারপর ক্রোমোজোম পড়বো, ঠিক আছে? তোমাদের বাক স্বাধীনতা অবরুদ্ধ করলাম। রাকিব বলছে ভাই আপনি অনেক ভালো, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট, বাট অ্যাজ এ টিচার আমি সবসময় চাই যে আমার স্টুডেন্টরা আমাকেও ছাড়িয়ে যাক, বুঝছো? আমি হয়তো অনেক কিছু করতে পেরেছি বা তার থেকে অনেক বেশি অপূর্ণতা রেখে গেছি, অনেক কিছু করতে পারিনি। সো যেগুলো অপূর্ণতা রেখে গেছি, যেগুলো করতে পারিনি, সেগুলো তোমরা সম্পাদন করো, ঠিক আছে? তার থেকে বড় হও, তোমাদের স্বপ্নের থেকেও তোমরা বেশি বড় হও, এটাই আমার আশা। এবং অ্যাজ এ টিচার আমি তখনই প্রাউড ফিল করব, তখনই বলা যায় সাকসেসফুল ফিল করবো, যখন তোমরা অনেক অনেক ছাড়িয়ে যাবে, যে তোমাদের সামনে আমার কৃতিত্ব, আমার কাজ, আমার সফলতা অনেক তুচ্ছ মনে হবে। তখন আমি অ্যাকচুয়ালি অনেক গ্রেটফুল ফিল করব, অনেক প্রাউড ফিল করব, ঠিক আছে? অ্যাজ এ স্টুডেন্ট তোমরা এটা ফলো করবা, হাম্বল থাকবে, বাট অনেক অনেক অ্যাচিভ করার চেষ্টা করবা। আচ্ছা, এই দেখো এগুলো আমরা সব পড়ে ফেলেছি, ঠিক আছে? সব পড়ে ফেলেছি, ডান, সব পড়ে ফেলেছি। এই দেখো নিউক্লিয়ার এনভেলপ, দ্বিস্তরী ফসফোলিপিড। কি ভাই? ফসফোলিপিড, এই যে আমরা বলেছি না, এই আবরণটা তৈরি হয় ফসফোলিপিড দিয়ে। কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। এর মধ্যে কিছু ফোস্কা থাকে, আর এই আবরণটা কি হয় জানো? ছোট হতে পারে, বড় হতে পারে, অর্থাৎ সংকোচন প্রসারণশীল, অর্থাৎ স্থিতিস্থাপক। ওকে, নিউক্লিয়ার রন্ধ্র, পেরিনিউক্লিয়ার স্পেস, পেরিনিউক্লিয়ার স্পেসের মধ্যে থাকে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে থাকে ট্রান্সপোর্টার প্রোটিন, আমরা পড়েছি কোনটা কি, অ্যাঙ্কর প্রোটিন আমরা পড়েছি, রাইট? এবং এই প্রোটিনগুলা স্পোকের মতো করে লাগানো থাকে একটা একটার সাথে। কয়টা ট্রান্সপোর্টার প্রোটিন থাকে? 8টা ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। কাজ দেখো আমরা পড়েছি, কাজ কি? এই রন্ধ্রের কাজ হচ্ছে অভ্যন্তরীণ দ্রব্য অর্থাৎ বাহিরের জিনিস বহিস্থ সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করা, আমরা দেখেছি। আবার যদি সাইটোপ্লাজম থেকে কিছু আসতে হয়, সেই ক্ষেত্রে যাতে ভেতরে প্রবেশ করতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। তাহলে কি দেখো, এই যে ভাই নিউক্লিয়ার এনভেলপটা কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে, এরা একটা সাপোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? অভ্যন্তরে উৎপন্ন উপাদান, এই যে নিউক্লিয়াস যে একটা ব্রেইন হেডকোয়ার্টার, এর মধ্যে কি কি উপাদান তৈরি হচ্ছে? কি আরএনএ তৈরি হচ্ছে, রাইবোজোমের 2টা সাব ইউনিট তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, সেগুলাকে সাইটোপ্লাজমে পাঠানো, এটা অন্যতম কাজ। আচ্ছা, নিউক্লিওপ্লাজম বেসিক্যালি কি? এটা একটা প্রোটিন, এটা প্রোটোপ্লাজমের মতোই একটা পদার্থ, কিন্তু মাথায় রাখতে হবে এর মধ্যে কোনো রঞ্জক পদার্থ থাকে না। আবার এটার কোনো নির্দিষ্ট আকৃতি নাই। যেমন মনে করে দেখো, আমরা সাইটোপ্লাজমে একটা শব্দ পড়েছিলাম, কলয়েডাল। কি পড়েছিলাম? কলয়েডাল, মানে এর দ্রবগুলা অনেক বড় বড় থাকে। কিন্তু নিউক্লিওপ্লাজমে তুমি এমন কিছু দেখবা না, অর্থাৎ এর কোনো আকৃতি নাই। এই নিউক্লিওপ্লাজম হচ্ছে অ্যামরফাস, লিখে রাখো, অ্যামরফাস। মরফোলজি মানে কি বলতো? আকৃতি, মানে মানে হচ্ছে নাই, এর কোনো আকার আকৃতি কিছু নাই, বুঝছো? দানাগুলা বিভিন্ন রকমের হয়, না কলয়েড, না বড়, না ছোট বা ক্রিস্টালয়েড, ঠিক আছে? অ্যামরফাস। আচ্ছা, আবার নিউক্লিওপ্লাজমে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কি থাকে না? কোষীয় অঙ্গাণু থাকে না। কিন্তু সাইটোপ্লাজমে কি থাকে? কোষীয় অঙ্গাণু থাকে।
দেখো আমি নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্য বলছি, ঠিক আছে? নিউক্লিওপ্লাজমে কোষীয় অঙ্গাণু আছে নাই, প্লাস্টিড আছে নাই, সাইটোপ্লাজমে আছে। নিউক্লিওপ্লাজমে রঞ্জক থাকে না, কিন্তু সাইটোপ্লাজম বিভিন্ন কালারফুল জিনিস থাকে, রঞ্জকতা থাকে। সাইটোপ্লাজম দেখতে হচ্ছে কলয়েড, সাইটোপ্লাজম কলয়েড। আর নিউক্লিওপ্লাজম কি অ্যামরফাস, কোনো আকার আকৃতি নাই, ঠিক আছে? ওকে, নিউক্লিওপ্লাজমে মেইনলি থাকে প্রোটিন ও ডিএনএ। সাইটোপ্লাজমে কি ডিএনএ ছিল? নো, সাইটোপ্লাজমে ডিএনএ ছিল না। এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্য। এটা তোমাদের বাড়ির কাজ রইলো। আমি যে বলেছি এভাবে নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্যটা লিখবা। আমি এটা লিখবো না, দেখি তোমরা ক্লাসে কতটুকু মনোযোগের সাথে আমার কথাগুলো শোনো। কাজ কি ভাইয়া? নিউক্লিওপ্লাজম সবকিছুকে ধারণ করবে, যে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম এগুলো ধারণ করা, নিউক্লিওলাস ধারণ করা, ঠিক আছে? আর এটা বেসিকলি দেখো, এটা একটা মাঠের মতো, যে মাঠের মধ্যে সবকিছু ভেসে বেড়াচ্ছে। মাঠে যেমন তুমি ফুটবল খেলো, নিউক্লিয়াসের ভিতরে সমস্ত খেলাধুলা কই হবে? নিউক্লিওপ্লাজমের মধ্যেই হবে। তার মানে এর যে খেলাধুলা বা বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা এনজাইম ইত্যাদির কাজ কই হবে? নিউক্লিওপ্লাজমে হবে, ঠিক আছে? তাই মাথায় রাখবা, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এটা তো মাতৃকা, সবকিছু ধারণ করে রাখছে, তাই সবকিছু এর মধ্যেই খেলাধুলা করবে। আর এখানে খেলাধুলার মেইন প্লেয়ার এনজাইম, তাই এনজাইমের সকল কাজ কোথায় হবে? নিউক্লিওপ্লাজমে হবে। আচ্ছা, তারপর চলো নিউক্লিওলাস, আমরা পড়েছি নিউক্লিওলাস। এখন দেখো নিউক্লিওলাস অনুপস্থিত কোথায়? দন্তস্বতে, মানে তালব্যস্বতে, সরি, শুক্রাণু এবং শ্বেত রক্তকণিকা, এই জায়গায় নিউক্লিওলাস থাকে না। নিউক্লিওলাস কি ভাইয়া? এরা ওই যে সেট, সেট মানে বোঝো, স্যাটেলাইটের শর্ট ফর্ম হচ্ছে সেট। স্যাটেলাইট কি? ধরো এটা নিউক্লিওলাসে, আমরা বলেছিলাম না যে জালের মতো অংশগুলা কোন কোন জায়গায় নিউক্লিওলাসের সাথে এমনি লেগে থাকে, এমনি লেগে থাকে। তো এই যে ক্রোমোজোমের বা নিউক্লিয়ার রেটিকুলামের যে অংশগুলো, ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে লেগে আছে এর সাথে, তাই না? এই পয়েন্টে লেগে আছে, এই পয়েন্টে লেগে আছে, অর্থাৎ জালগুলার বা সুতাগুলার যে অংশটা নিউক্লিওলাসের সাথে লেগে থাকে, সে অংশটাকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয়? স্যাটেলাইট। ওইটার মধ্যেই থাকে কি জানো? ওই স্যাটেলাইটের মধ্যেই থাকে কে বলতো? একটু আগে আমরা বলেছি, কে থাকে? নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বা এন ও আর, এন ও আর, এটা থাকে ওই স্যাটেলাইটের মধ্যেই। ওইখান থেকেই তৈরি হয় নিউক্লিওলাস। আর যেসব ক্রোমোজোম এই নিউক্লিওলাসের সাথে লেগে থাকে, তার মানে কি? তার স্যাটেলাইট আছে। সেই ক্রোমোজোম গুলাকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম। তাহলে ভাইয়া ক্রোমোজোম গুলা বা সুতাগুলা, নিউক্লিয়ার রেটিকুলাম গুলা সবাই নিউক্লিওলাসের সাথে লেগে থাকবে না। যারা লেগে থাকবে ওদেরকে আমরা বলবো স্যাটেলাইট ক্রোমোজোম। কারণ তারা যে অংশটা দিয়ে নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে, সে অংশটাকে বলা হয় স্যাটেলাইট, ঠিক আছে? এই স্যাটেলাইটের মধ্যে কি থাকে? এই স্যাটেলাইটের মধ্যে থাকে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। সো ধরো এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এইখান থেকে স্যাটেলাইট আছে, এখানে স্যাটেলাইট আছে, এখানে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট আছে। এখান থেকে তৈরি হইলো এনওআর, এনওআর থেকে আরআরএনএ, এই যে জমা হচ্ছে, জমা হচ্ছে, দেখো প্রোটিন জমা হচ্ছে, জমা হচ্ছে, দেখো, তাই না? প্রোটিন জমা হচ্ছে, জমা হচ্ছে, দেখো, জমা হয়ে দেখো আলটিমেটলি কি এখানে একটা গাঢ় অঞ্চলে তৈরি করছে। বেসিক্যালি এটাই হচ্ছে নিউক্লিওলাস, এটাই হচ্ছে নিউক্লিওলাস। এইভাবেই নিউক্লিওলাস গঠিত হয়। এইভাবেই কি হয়? নিউক্লিওলাস গঠিত হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পেরেছো? হোপ সো। আচ্ছা, এটা কি? এটা আরএনএ দিয়ে তৈরি, বলেছিলাম না? আরআরএনএ, মনে পড়ে? তারপর কি? প্রোটিন দিয়ে তৈরি, সামান্য ডিএনএ আছে। কাজ কি ভাইয়া? এটা নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইডকে আমরা পড়বো, যেটা দিয়ে ডিএনএ তৈরি হয়, সেটাই নিউক্লিওটাইড। ঠিক আছে, বাচ্চাকালে তোমরা পড়ছো শর্করা, তারপরে কি নাইট্রোজেনাস ক্ষার এবং ফসফরিক বা ফসফেট, এরা মিলে তৈরি করে নিউক্লিওটাইড। যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করেছো এসএসসি তে, তারা এটা বুঝতে পারছো। যারা পড়াশোনা করোনি, মনে রাখো নিউক্লিওটাইড একটা পড়েছিল, ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড, দুইটা পলিনিউক্লিওটাইড সূত্র, একটা নাইট্রোজেনাস ক্ষার, অ্যাডেনিন, গুয়ানিন, কি যেন পড়ছিলাম, মনে পড়ে? মনে পড়ছে, রাইট? ওকে। বিভিন্ন প্রকার আরএনএ তৈরি করার কাজ, প্রোটিন তৈরি করার কাজ, আর নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে এমআরএনএ তৈরি করতে হয়, বিভিন্ন আরএনএ তৈরি করতে হয়, আরএনএ কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএ কে ডাবল করতে হয়, রেপ্লিকেশন করতে হয়, অনুলিপন করতে হয়, ফটোকপি করতে হয়, একটা ডিএনএ থেকে দুইটা বানাইতে হয়, কি দরকার? নিউক্লিওটাইড দরকার। এগুলো কোত্থেকে আসে? নিউক্লিওলাস থেকে আসে। আচ্ছা, নিউক্লিয়ার রেটিকুলাম আমরা পড়ে ফেলেছি, যেটা আমরা পরবর্তীতে পড়বো, নিউক্লিয়ার রেটিকুলাম বা
ক্রোমোসোম। ঠিক আছে? ওকে, ডান। নিউক্লিয়াসের কাজ আমরা জানি। কাজ কি? এটা কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করবে। এটার মধ্যে থাকা নিউক্লিওপ্লাজম এনজাইমের কর্মক্ষেত্র। নিউক্লিওলাস নিউক্লিয়েটের ভান্ডার। অর্থাৎ বাকি ৪ টার কাজ যা পড়ছি সবকিছুই কি নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোসোম। ক্রোমোসোমের মধ্যে কি আছে? ডিএনএ। ডিএনএ এর মধ্যে কি আছে? জিন। জিন কি করে? আমি কালো হব নাকি ফর্সা হব, আমার চুল কেমন হবে, চোখ কেমন হবে সেগুলো নিয়ন্ত্রণ করে, মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বংশগতি নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। আর জিন কই থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোম কই থাকে? নিউক্লিয়াসে থাকে। বুঝছো? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তারপরে অভ্যন্তরীণ দ্রব্য যে সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করে, এমআরএনএ তৈরি করে, ঠিক আছে? রাইবোজোমের উপ একক তৈরি করে। আমরা পড়েছিলাম, মনে করে দেখো, রাইবোজোমের উপ একক কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসে তৈরি হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে তার কাজ। এগুলো হচ্ছে তার কাজ। তুমি ব্যাখ্যা করে দেখো, আমরা সবকিছু পড়েছি। অভ্যন্তরে উৎপন্ন উপাদান কি আছে? রাইবোজোমের উপ একক। এমআরএনএ ইত্যাদি নিউক্লিয়ার ছিদ্র বা পোর দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। যা, তোরা বাইরে কাজ কর। সেম, দেখছো? মানে ওদের কাজে আমাদের, এই যে ওদের কাজে কি নিউক্লিয়াসের কাজ, সেম জিনিস, নাথিং এলস। ক্লিয়ার মাই স্টুডেন্টস? ওকে, এখন বলো তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার? কে কত পার্সেন্ট ক্লিয়ার আমাকে একটু জানাও। আমি চাই তোমরা বড় হও, শুধু কথায় না, চিন্তায়, কাজে, কর্মে। আর ভাবতে শিখবে যে তুমি সব পারবে। নিজেকে আর দুর্বল ভেবো না মাই ডিয়ার স্টুডেন্টস। নিজেকে আর দুর্বল ভেবো না। নিজেকে দুর্বল ভাবা পাপ। তুমি যে ভাবছো কলেজে উঠে গেছি, আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, এইটা পাপ। তুমি ভাববে কলেজে উঠেছি, মাথায় রাখবে আল্লাহ তোমাকে কখনোই এত বার্ডেন দিবে না যেটা তুমি বহন করতে পারবে না। সো তোমাকে কলেজে উঠানো হয়েছে, তোমাকে সায়েন্স নেওয়ানো হয়েছে, তোমাকে বায়োলজি দেওয়া হয়েছে, কারণ ইউ আর ক্যাপেবল অফ ডুইং দিস। তুমি সেটা অবশ্যই পারবে। এইভাবে চিন্তা করতে হবে ডিয়ার স্টুডেন্টস। এইভাবে ভাবতে হবে, তখন সাহস পাবে, তখন শক্তি পাবে, তখন মাথা কাজ করবে, তখন মনে থাকবে, ভয়ে ভুলে যাবে না। ঠিক আছে? সো আগে থেকে যেভাবে ভাবো না কেন, আজকে থেকে তুমি এইভাবে ভাববা যে আমি পারবো বিধায় আমাকে এই জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাকে করে দেখাতে হবে, এবং সেই করে দেখানোর সক্ষমতা আমার আছে। ওকে, ডান। বাকি একবার পড়বা, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, গ্রেট। এখন আমরা ক্রোমোজোম শুরু করি নাকি? স্টুডেন্টস, ক্রোমোজোম শুরু করি, কি বলো? শুরু করব? করতে হবে। ওকে। নিউক্লিয়াস কোষের কত ভাগ জায়গা নেয় এটা বলেছি ইঞ্জিনিয়ার রিয়াদ সাহেব। আমরা বলেছি এটা, যে স্বাভাবিকভাবে 10 থেকে 15% জায়গা দখল করে, কিন্তু একটা কোষ আছে যার নাম শুক্রাণু, যেটা 90% নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে। তন্নি বলছে, ভাইয়া এই প্রথমবার আপনি আমার কমেন্ট পড়লেন, তুমি এক কাজ করো, তুমি এই সুখে একটা পার্টি দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, আসো। এখন আমরা কিছু দেখব। আমরা পড়েছিলাম এটা, যে কোষস্থ নির্জীব বস্তু কি কি আছে। সঞ্চিত পদার্থ, অর্থাৎ কিছু খাবার সে সঞ্চয় করে, সেগুলো ছিল শর্করা বা কার্বোহাইড্রেট, তাই না? তারপর ছিল কি? প্রোটিন বা আমিষ। তারপর ছিল স্নেহ বা চর্বি বা লিপিড জাতীয় খাবার, তাই না? এগুলো সঞ্চয় করে কোষ। ছিল নিঃসৃত পদার্থ, একটা ছড়া দিয়ে মনে মনে পড়েছিলাম আমরা, হিজ প্যান। কি ছিল? হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এন দিয়েছিল নেকটার, ই দিয়েছিল এনজাইম, ঠিক আছে? পি দিয়েছিল পিগমেন্ট, আর হিজের এইচ দিয়েছিল হরমোন। এগুলা সে ক্ষরণ করে, ঠিক আছে, নিঃসরণ করে। আর বর্জ্য পদার্থ কি ছিল? এরা বাদে বাকি যা আছে, গাম, লেটেক্স, রেজিন ইত্যাদি। এখন এই বর্জ্য পদার্থ থেকে দুইটা এমসিকিউ বলে দিচ্ছে, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় বা বোর্ডে আসবে ইনশাল্লাহ, লিখে রাখো। এই বর্জ্য পদার্থ
কিছু কিছু বর্জ্য পদার্থ আছে কেমনে থাকে জানো, এরকম সুইয়ের মতো, এরকম সুইয়ের মতো থাকে, এরকম সুইয়ের মতো থাকে, একদম সুচালু, নিডেলের মতো। আর কিছু কিছু বর্জ্য পদার্থ থাকে যেগুলো থাকে এরকম, বুঝছো, এরকম থাকে, এরকম থাকে, মানে ছোট ছোট পাথরের মতো, ছোট ছোট পাথরের মতো, ঠিক আছে। আচ্ছা এখন ধরো এই ছোট পাথরগুলোকে তুমি একটা বস্তা বন্দি করবা না, যে ভাই বর্জ্য পদার্থ এটা কই না কই যায়, একটা আবদ্ধ করে রাখি, অর্থাৎ তাকে তুমি একটা বস্তা বন্ধ করে রাখবা, যে এগুলার গায়ে একটা বস্তা দিয়ে দিই। বলতে পারো বেলুনের মধ্যে তুমি একটা মার্বেল রাখলা, বেলুনের মধ্যে কয়েকটা মার্বেল রাখলা, যখন বেলুনে ধরবা মার্বেল মনে হবে, পাথর পাথর মনে হবে, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ এই যে পাথরের মতো জিনিসগুলাকে একটা বস্তার ভেতরে ভরে ফেললাম। বস্তা মানে থলি, থলিকে আমরা বায়োলজিতে কোন ভাষায় ডাকি জানো, আদর করে ডাকি সিস্ট। থলিকে আমরা আদর করে কি ডাকি জানো, সিস্ট ডাকি, সিস্ট। আচ্ছা এর ভিতরে কি আছে, পাথর, পাথর মানে হচ্ছে লিথ, LITH, এটা মানে পাথর। তাহলে এই যে পাথর সমৃদ্ধ সিস্ট বা থলেকে আমরা কি ডাকবো জানো, সিস্টোলিথ, সিস্টোলিথ, যে বস্তার মধ্যে পাথর আছে। তাহলে বর্জ্য পদার্থগুলা যে এমন থাকে যে এটা পাথরের মতো বা এই যে আঙুরের থোকার মতো, তখন আমরা বলি সেটা কি জানো, সিস্টোলিথ। যখন এরকম সুয়ের মতো থাকে, সুচালু থাকে, তখন আমরা কি বলি জানো, গ্রাফাইট। রাইফেল দিয়ে গুলি করতেছে, ঠিক আছে, এটাকে বলি র্যাফাইট। র্যাফাইট মানে হচ্ছে সূচ, এটাকে বলি র্যাফাইট। এমন কথা হচ্ছে ভাইয়া এই যে বললেন আঙ্গুর, ক্ষুধা লেগে গেছে, হ্যাঁ সূচ, ভয় পেয়ে গেছে, এরা ভাইয়া কি ভাইয়া, এই পাথরগুলা কি দিয়ে তৈরি, এই সুইগুলা কি দিয়ে তৈরি? তোমার উত্তর হচ্ছে, উত্তরটা একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু তোমার নলেজ যাচাই করছে। তোমার কি মনে পড়ে ক্যালসিয়াম ধাতু শনাক্তকরণ? দেখি তো কে কতটুকু পড়ছো, আয়ন শনাক্তকরণ, তোমাদের কি মনে পড়ে ক্যালসিয়াম ধাতু শনাক্তকরণ? মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে বলো তো ক্যালসিয়াম ধাতু শনাক্তকরণের জন্য আমরা কি করতাম? আমরা একটা বিকারক বা রিয়েজেন্ট দিতাম যার নাম অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে, অ্যামোনিয়াম অক্সালেট। সাবাস, গুড। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি নিজেকে কঠিন পরিবেশে না নাও তখন কখনোই তুমি কঠিনের জন্য প্রস্তুত হতে পারবে না। এখন অল্পে ভেঙে পড়লে হবে না, অল্প পড়ায় ভয় পেলে হবে না, থিঙ্ক লাইক এ প্রো, ঠিক আছে, সাহসী হও, কাপুরুষ হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এই যে অ্যামোনিয়াম অক্সালেট দিলে কি হইতো, ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়তো। সো এই যে মাথায় রাখবা বর্জ্য পদার্থগুলো কি দিয়ে তৈরি জানো, ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি, ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট যখন আঙুরের থোকার মতো থাকে তখন আমরা বলি সিস্টোলিথ। কি বলি, সিস্টোলিথ, আঙুরের থোকা। আর যখন সূচের মতো থাকে তখন বলি গ্রাফাইট। এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখো যে ভাইয়া বলছে, এটা আমি কোনো না কোনো পরীক্ষায় পাবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা পড়বো ক্রোমোসোম। কি পড়বো রে ভাই, ক্রোমোসোম পড়বো। ক্রোমোসোম পড়ার আগে তোমাকে কি করব, ব্রেক দিব। হ্যাঁ, ক্রোমোসোম পড়ার আগে 2 মিনিট ব্রেক, ক্রোমোসোম পড়ার আগে 2 মিনিট ব্রেক, ঠিক আছে। 2 মিনিট কেউ উঠবা না, আমার সাথে একটা এক্সারসাইজ করো, ড্রিল করো। ড্রিলটা হচ্ছে সোজা হয়ে টেবিলে বসো, 10 সেকেন্ড করে ডিপ ব্রিথ নাও এবং ব্রিথ ছাড়ো, ঠিক আছে। এবং যখন শ্বাস তুমি ছাড়বা, নিঃশ্বাস ছাড়বা, তখন এটা বলবা সব ভয় দূরে চলে যা। আর যখন প্রশ্বাস নিবা তখন বলবো আমি আত্মবিশ্বাসী, আমি পারবো। এভাবে 10 সেকেন্ড করে 6 বার চেষ্টা করো, চেষ্টা করে দেখো ভালো ফিল করো কিনা, মাথাটা একটু কুল লাগে কিনা। এই যে এখন জাস্ট এই 1 মিনিট তুমি একটু মেডিটেশন পর্যায়ে যাও, মেডিটেশনে শুধু বলবে আমি পারবো, ইনশাল্লাহ পারবো, এবং ভয় তুই দূরে চলে যা। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
ডান, 1 মিনিট চলে গেছে। এখন বলো, আর ইউ ফিলিং গুড? একটু সাহস পাচ্ছ? ভাল লাগছে না? ভাল লাগছে কিনা বলো? ঠিক আছে? সেইভাবে যখন প্রেশার আসবে, প্রেশার নিতে হবে। তোমাকে প্রেশার নিতে হবে। ঠিক আছে? তোমাকে অনেক পড়তে হবে। মাঝে, মাঝে একটু কমপ্লেক্স জিনিস আসবে। কারণ তুমি তো বড় হচ্ছ। তুমি অনেক ভালো জ্ঞান লাভ করছো। ভালো জিনিস কিন্তু অনেক কমপ্লিকেটেড হয় একটু। ঠিক আছে? একটু কষ্ট করে অর্জন করতে হয়। যেমন ধরো তোমার এরকম হয় না? ওয়াও! ইলন মাস্ক কি করতেছে? সে রকেট বানায় ফেলতেছে। আমি যদি এটা করতে পারতাম, এটা করতে পারতাম। একজন ডাক্তার ২ জন বাচ্চা জ্বর লেগে আছে, এটাকে আলাদা করে ফেলছে। এটা যদি করতে পারতাম। বাট এই যে তারা যে করতে পারছে, আল্লাহর রহমত আছে। কিন্তু এটার পেছনে যে কত কষ্ট, তারা কতটা স্যাক্রিফাইস করেছে, কত কিছু শিখেছে, এটা তুমি ভাবো না। যখন এটা ভাববা, তখন দেখবা তোমার অ্যাকচুয়ালি এই ফ্যাসিনেশনটা কাজ করবে। তারা এতটুকু জায়গায় পৌঁছাইছে কেমনে? কষ্ট করে, কাজ করে। আমাকে ওই জায়গায় পৌঁছাতে হলে আমি যে স্বপ্ন দেখছি, আমাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে? ওকে, আবার আমরা কমেন্ট অফ করে দিচ্ছি। এখন আবার একটা ৩০-৪০ মিনিটের পড়া দিব একটা, হ্যাঁ? সায়েদা বলছে, "ভাই আমার কমেন্টটা পড়েন না কেন?" তোমার কমেন্টটা কি ভাইয়া? আচ্ছা আসো। আমরা এখন ক্রোমোজোম পড়বো। কি পড়বো? ক্রোমোজোম পড়বো। আসো। ক্রোমোজোম শব্দটা পড়ি আমরা। চলো ক্রোমোজোম শব্দটা পড়ি। ক্রোমোজোম শব্দটাকে তুমি যদি ভাঙো, ক্রোমোজোম শব্দটাকে তুমি যদি ভাঙো, এই যে ইংলিশে লিখলে ক্রোমো, দেন জোম। শব্দ বিশ্লেষণ করে পড়ে ফেলা সম্ভব। একটা শব্দের অংশ হচ্ছে ক্রোমো। ক্রোমো মানে কি জানো তো? রঙিন। কি? রঙিন। আর এই যে জোম, এই জোম কথাটা আসছে কোত্থেকে জানো? সোমা থেকে। যার মানে হচ্ছে দেহ বা বডি। তার মানে ক্রোমোজোম মানে হচ্ছে এমন একটা দেহ বা এমন একটা অংশ যেটা রং ধারণ করে, যেটা রং ধারণ করে। ঠিক আছে? এবং রঙিন বস্তু বা বিভিন্ন রঞ্জক পদার্থ যখন দেয়া হয়, সেটা লিশম্যান রঞ্জক হতে পারে। ঠিক আছে? অন্যান্য রঞ্জক হতে পারে, তখন সেটা ধারণ করে। এবং সেই রঞ্জকটা ধারণ করে সে দৃশ্যমান হয়, তাকে আমরা দেখতে পাই। ঠিক আছে? সেটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা। এখন এই ক্রোমোজোম নিয়ে অনেক গবেষণা হয়েছে, বুঝছো? সবার আগে একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে, নাম শুনে ক্ষুধা পেয়ে যায়ও না, হ্যাঁ? স্টার্স বার্গার। স্টার্স বার্গার। বার্গার খাইতে চাও না। এই স্ট্রাসবার্গার সাহেব সর্বপ্রথম ক্রোমোজোমকে দেখছে যে কিছু একটা তো আছে। একদম রং ধারণ করছে, হ্যাঁ? রং ধারণ করছে, জ্বল করছে। স্ট্রাসবার্গার। স্ট্রাসবার্গার। অনেকে বার্গার বলে, অনেকে বার্জার বলে, বুঝছো? তুমি যেমনি বলো না কেন। বার্জার। আচ্ছা। তিনি ক্রোমোজোম আবিষ্কার করেছেন। তাহলে দেখো, তারার মতো জ্বল রঙিন বস্তু, স্টার্স, হ্যাঁ? এমনি মনে রাখবা স্ট্রাসবার্গার ক্রোমোজোম আবিষ্কার করেছেন। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি দেখছি কিন্তু নাম দিতে পারতেছি না। অনেক সময় হয় না? পড়ছি কিন্তু মুখে আসতেছে না। পেটে আছে, মুখে আসতেছে না। ঐরকম অবস্থা স্ট্রাসবার্গার। যে আরে দেখলাম কিন্তু নাম তো খুঁজে পাচ্ছি না। কি নাম দিতে পারি? কি নাম দিতে পারি? কি নামে ডাকিয়ে বলবো তোমাকে? সে ক্রোমোজোমকে বলছে, বুঝছো? তখন বলছে আরেকজন ভদ্রলোক যে, যার নাম ফ্লেমিং, যে ঠিক আছে আপনি তো কিছু নামে ডাকতে পারলেন না ওকে। আমি একটা নাম দেই চলেন। ফ্লেমিং বলছে, আমার নাম হচ্ছে ফ্লেমিং। আমার নাম শুরু এফ দিয়ে। তাহলে এফ দিয়ে ভাবা যায় ফাইবার মানে সুতা। ওদের নাম দিয়ে দিই সুতা। যেহেতু রং আছে, রঙিন সুতা মানে ক্রোমাটিন। কারণ দেখতে অনেকটা সুতার মতো পেঁচানো। তখন এই যে ফ্লেমিং সাহেব কি করলো জানো? এই ফ্লেমিং সাহেব মাথায় রাখবা, এফ ফর ফ্লেমিং, এফ ফর ফাইবার। ফাইবার মানে সুতা। এটাকে বললো ঠিক আছে স্ট্রাসবার্গের সাহেব, আপনি তো কিছু নাম দিতে পারলেন না, ও তো মন খারাপ করবে, ওকে একটা নাম দিই চলেন। ওর নাম দিয়ে আমরা ক্রোমাটিন। কি? ক্রোমাটিন। আচ্ছা। তারপর আরেকজন ভদ্রলোক ছিল, কি ছিল জানো? ওয়াইল্ডেয়ার। কি ছিল? ওয়াইল্ডেয়ার। তিনি বললেন, ভাই সব ঠিক আছে, কিন্তু এ তো মহা বিপজ্জনক বস্তু। এ একবার চিকন থাকে, একবার মোটা হয়ে যায়। একবার দেখি ইলেকট্রন মাইক্রোস্কোপ ধরা পড়তেছে, সুতা থেকে এরকম হয়ে যায় ভাই। কি একটা অবস্থা! এই যে এরকম হয়ে যাচ্ছে সুতা থেকে, আবার এরকমও থাকতেছে। তাহলে তো একটা বিপদ। তখন ওয়ার্ল্ডের সে একটা ওয়ার্ড উচ্চারণ করলো। কি ওয়ার্ড? মাথায় রাখবা। ওয়ার্ল্ডেয়ার, দেখো ওয়ার্ল্ডেয়ার ওয়ার্ড।
কোন ওয়ার্ড? ক্রোমোজোম। সে বলল ঠিক আছে ভাইয়া, আমি এটার নাম দিলাম ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম শব্দটি, ক্রোমোজোম শব্দটি খেয়াল করো, ক্রোমোজোম শব্দটি বা ক্রোমোজোম ওয়ার্ড, শব্দ মানে ওয়ার্ড, শব্দ মানে কি ওয়ার্ড, তোমরা জানো। এই ক্রোমোজোম শব্দ বা ওয়ার্ডটি কে আবিষ্কার করেছেন, কে দিয়েছেন? ওয়াল্ডিয়ার। কে দিয়েছেন? ওয়াল্ডিয়ার। এখন বলো, তোমরা যে ভয় পাও যে ভাই কিছু কিছু সায়েন্টিফিক নেম, কিছু কিছু কি বলা যায়, সায়েন্টিস্টের নেম আমাদের মনে রাখতে হয়, বাট এইভাবে যদি মনে রাখার চেষ্টা করো খুবই ক্ষতি হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে তোমাদের, খুব কষ্ট হয়ে যাবে বলো তো। এই যে এখান থেকে যে মার্কস আসবে, এমসিকিউ আসবে, এই একটা মার্কস এনশিওর করার জন্য এতটুকু কষ্ট কি খুব বেশি? এই যে পড়লাম আমরা একদম টেকনিক ওয়াইজ, এভাবে যদি কয়েকবার নিজেকে নিজে বলো, শেখাও, তাহলে কি কোনো কিছু কঠিন মনে হবে নাকি সোজা লাগবে বলো তো? একজন বলছে ভাই জিএফ কল দিছে, কি করব? ভেরি স্যাড, ভেরি স্যাড। এই যে তোমরা দুষ্টামি করো, এগুলো কি ঠিক? এগুলো কি ঠিক বলো? এগুলো ঠিক না। ঠিক আছে? জিএফ সেটা গুড ফ্রেন্ড হোক, গ্র্যান্ডফাদার হোক, গ্র্যান্ডফাদার হলে ধরো, গুড ফ্রেন্ড হলে বলো যে পরে বলতেছি, পরে কথা বলবো, আর অন্যদিকে নাই গেলাম। ঠিক আছে? পড়াশোনায় অ্যাটেনশন দাও, পড়াশোনায় মনোযোগ দাও। আদারওয়াইজ জিএফ যদি হয় গ্র্যান্ডফাদার, ওইখান থেকে মাইর খাবা। গুড ফ্রেন্ড রেজাল্ট খারাপ করলে কয়েকদিন পর চলে যাবে। আর যদি অন্য কিছু হয়, সেটা কোনো ফিউচার থাকবে না। ইউ উইল বি এ worthless guy who can't fit in, বুঝছো? সো তন্ময়, বি কেয়ারফুল। ওকে, এনিওয়েজ, তোমরা মন খারাপ করবে না। ঠিক আছে তন্ময়? তোমার ভালোর জন্যই বলছি। আর তোমরা অনেক দুষ্টু আছো। কি করে জানো? এইসব বললে তোমরা কাট করো, কাট করে হচ্ছে শিখবো যদি অন্য গ্রুপে দিয়ে দাও। বাট তবু সত্য বলতে আমরা কখনো পিছপা হবো না, ভয় পাওয়া যাবে না। আচ্ছা এনিওয়েজ, তো এগুলো আমরা দেখলাম। তাহলে ক্রোমোজোমে মোটামুটি আমরা কে আবিষ্কার করছে, কে কোন নামে ডাকছে, হ্যাঁ সবকিছু আমরা জানলাম। আচ্ছা, এখন তারপর অনেক গবেষণা চলছে যে ঠিক আছে, ক্রোমোজোমটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্রোমোজোমের মধ্যে কি আছে, ডিএনএ আছে, জিন আছে, এটাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটাই বংশগতির ধারক ও বাহক। আবার ক্রোমোজোমের সংখ্যা ভেদে কি হয়, প্রজাতি চেঞ্জ হয়ে যায়। তাহলে বললো ঠিক আছে, তাহলে মানুষ তো একটা প্রজাতি, পাখি একটা প্রজাতি, তাহলে চলেন মানুষের ক্রোমোজোম সংখ্যা বের করি। কারণ আপনি মানুষ, সায়েন্টিস্ট হিসেবে যদি মানুষের ক্রোমোজোম সংখ্যা বের করতে না পারেন, তাহলে কি করলেন? তখন একজন এটা খুব সিরিয়াসলি নিয়ে নিল যে ঠিক আছে, আপনি এটা তো বললেন, চলেন। তখন এই যে ক্রোমোজোম রঙিন, রঙিন জিনিস কে আঁকে? পেইন্টার। রঙিন জিনিস কে আঁকে? পেইন্টার। এই যে আমাদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে একজন পেইন্ট করেছেন, তিনি হচ্ছেন থিওফাইলাস পেইন্টার। থিওফাইলাস পেইন্টার, উনি মানুষের ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেছেন। মানুষের ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন। আর তোমরা সবাই, আমি শুনি বা না শুনি, জোরে বলো তো, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা কত রে ভাই? মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। এর মধ্যে 22 জোড়া হচ্ছে পুরুষ ও নারী দুইজনের ক্ষেত্রে সমান, অর্থাৎ অটোজম বলি, অটো মানে কি সমান, অটোজম। আর 2 জোড়া, কয় জোড়া, সরি 1 জোড়া, 1 জোড়া বা 2টি, এরা হচ্ছে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ ওরা হচ্ছে লিঙ্গ বা সেক্স ডিটারমাইন করে। ঠিক আছে? যেমন যদি এক্স এক্স হয় সেটা হচ্ছে নারী, আর এক্স ওয়াই হলে সেটা হচ্ছে পুরুষ। পুরুষকে এভাবে সিগনিফাই করা হয়, আর নারীকে এভাবে সিগনিফাই করা হয়। ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা আসো, তারপর আমরা গেলাম। এখন আমরা ক্রোমোজোমের গঠনটা ভালো করে দেখব, ক্রোমোজোমের গঠন ভালো করে দেখব। গঠন দেখার জন্য আবার আমরা কোথায় চলে যাবো বলতো? আমরা গঠন দেখার জন্য চলে যাবো হচ্ছে 3D পিকচারে। কোথায়? 3D পিকচারে আসো, আমরা ক্রোমোজোমের গঠন 3D তে দেখি, আসো। তোমরা আমার সাথে সাথে ফোকাস করো, 3D র দিকে তাকাও, দেখবা সবকিছু ক্লাসে শেষ হয়ে যাবে।
তোমরা একদম অনেস্টলি ভাইবো তো যে ভাইয়া যেমনে পড়ায় ক্লাসের পরে কি অ্যাকচুয়ালি আর কিছু বাকি থাকে বা ক্লাসেই কি সবকিছু পড়ে ফেলা সম্ভব হয় কিনা এটা ভাইবো, ঠিক আছে? ভেবে পাবা, সৎ ভাইবো। দেখি আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা পেয়ে মনে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা পেয়ে ফেলেছি। ওকে, এখন আমরা পড়বো ক্রোমোজোমের গঠন। মাই ডিয়ার স্টুডেন্টস, কি পড়বো? ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? আসো ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয় আমরা দেখে ফেলি। ক্রোমোজোমকে যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেই থাকো ছোট হবে একটা উপাদানকে তুমি গিয়ে ঠেকবা। সেটা কি জানো? সেটা হচ্ছে নিউক্লিওটাইড। সেটা কি? নিউক্লিওটাইড। আর অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি তৈরি করে জানো? অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি করে একটা পদার্থ যার নাম তুমি পড়েছো হাজার হাজার কোটি কোটি বার, ডিএনএ। দুইটা পলিনিউক্লিওটাইড চেইন কি তৈরি করে? ডিএনএ তৈরি করে। সো ক্রোমোজোমকে যদি আমি জুম করতেই থাকি কই যাবো জানো? একদম ডিএনএ দিকে ঠেকবো। এই দেখো ডিএনএ, ঠিক আছে? এই দেখো ডিএনএ, এই যে ডিএনএ। আর ডিএনএ এর এই অংশগুলো হচ্ছে নিউক্লিওটাইড। কি ভাইয়া? নিউক্লিওটাইড। এই যে একটা নিউক্লিওটাইড, দেখো খেয়াল করে দেখো মেরে স্টুডেন্টস, ঠিক আছে? এই যে একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড। এটা 100টা নিউক্লিওটাইড, এই পাশে আর 100টা নিউক্লিওটাইড। দুইটা নিউক্লিওটাইডের মধ্যে কি আছে? ধরো অ্যাডেনিন, এটা ধরো অ্যাডেনিন, এটা ধরো গুয়ানিন, ঠিক আছে? সরি, এটা ধরো অ্যাডেনিন, এটা ধরো কি বলা যায় এটাকে? বলা যায় থায়ামিন। এটা ধরো সাইটোসিন, এটা ধরো গুয়ানিন। এদের মধ্যে এই যে বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, এরা যুক্ত আছে। এই নিউক্লিওটাইড গুলা কি তৈরি করেছে? এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নিউক্লিওটাইড গুলো তৈরি করেছে ডিএনএ। কি তৈরি করেছে? ডিএনএ। এই দেখো নিউক্লিওটাইড থেকে তৈরি হয়েছে ডিএনএ। দ্বিসূত্রক, তোমাদের চিরচেনা সেই ছবি ডিএনএ পড়েছো। এই যে মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, এই যে নিউক্লিওটাইড, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড, এই ডিএনএ। আচ্ছা, ডিএনএ কি করছে? চলো আমরা সবাই একসাথে দলবদ্ধ হই। তারা এটা বলছে আমরা একসাথে দলবদ্ধ হই, পেঁচাবো। বলছে ভাই সুতা পেঁচাইতে হলে যেমন একটা কিছু রাখা দরকার, দেখবো সুতা পেঁচায়, এটা কিছু ক্ষেত্রে অবলম্বন করে সুতাকে পেঁচাইতে হয়। ডিএনএ বললো ঠিক আছে আমরা পেঁচাবো, খুব ভালো কথা, আমাদের অবলম্বন দরকার। এমনি এমনি পেঁচাবো না, একে অপরের গায়ে পেঁচাবো না। আমরা কি করবো? একটা অবলম্বন নিব, যে অবলম্বনের গায়ে চারদিকে পেঁচাতে থাকবো। ঠিক আছে, সে রাজি। তারা বললো ঠিক আছে, তাহলে আমরা চলো আমরা একটা স্মার্ট প্রোটিনকে বেছে নেই যার নাম হিস্টোন প্রোটিন। দেখো হিস্টোন প্রোটিন, স্মার্ট বয়, ঠিক আছে? এই যে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন সে বেছে নিল। ডিএনএ বলল ঠিক আছে, তাহলে আমরা এই হিস্টোন প্রোটিনের উপর পেঁচাবো। পেঁচাবো কিসের মতো? সোলিনয়েডের মতো করে পেঁচাবো। সোলিনয়েড মানে কি? ফিজিক্সে পড়ছে, পেঁচানো। আচ্ছা, তারা এরকম পেঁচাইলো। বললো ঠিক আছে, তাহলে এখন তো আমরা একা না, আমরা ডিএনএ, সাথে কি হিস্টোন প্রোটিন আছে, তাহলে আমাদের তো এখন নামটা চেঞ্জ করতে হবে, কারণ হিস্টোন প্রোটিন মন খারাপ করছে। যেহেতু তার সাথে মিলে আছি, চলো এমন একটা নাম দিই যাতে ও খুশি থাকে আমিও খুশি থাকি। তখন তারা বলল ঠিক আছে, হিস্টোন প্রোটিনের সাথে যখন আমার ডিএনএটা যুক্ত থাকবে, কি থাকবে? ডিএনএ যুক্ত থাকবে, তখন তার নামটা আমি দিব, কি নাম দিব বলতো? নিউক্লিওজোম। কি নাম দিব? নিউক্লিওজোম। তাহলে এই যে হিস্টোন প্রোটিন, দেখো এই যে পাথরের মতো জিনিসগুলা, ঠিক আছে? 4 ধরনের হিস্টোন প্রোটিন আছে, এর গায়ে লাগানো ডিএনএ পেঁচিয়ে আছে। ওরা তৈরি করছে কি? পেঁচিয়ে তৈরি করছে নিউক্লিওজোম। এই যে এই পেঁচানো বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওটাইড, ডিএনএ, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন তৈরি করছে নিউক্লিওজোম। আচ্ছা, এরকম অসংখ্য নিউক্লিওজোম এখন একত্রে যুক্ত হবে। খেয়াল করো, কোষ প্রাচীরের মতো, সেলুলোজ, সেলুলোজ চেইন, অসংখ্য সেলুলোজ চেইন, তাই না? এরকম অসংখ্য নিউক্লিওজোম একত্রে যুক্ত হয়ে কি তৈরি করবে? এই দেখো এরকম সোলিনয়েড তৈরি করেছে, পেঁচানো। এই যে সোলিনয়েড, পেঁচানো সোলিনয়েড তৈরি করেছে। এই যে এমনি পেঁচাচ্ছে, পেঁচাচ্ছে, এই যে পেঁচাচ্ছে, সোলিনয়েড তৈরি করেছে। পাক সংখ্যা বাড়াচ্ছে, পাক সংখ্যা। আচ্ছা, তারা যুক্ত হতে হতে ভাবলো ঠিক আছে আমরা আরো যুক্ত হব, আরো ঘনীভূত হব। তখন এই সোলিনয়েড গুলো তৈরি করলো এরকম সুতা। এই সুতার নামে কি জানো? সুতার নামে হচ্ছে তোমার ক্রোমোজোম ফাইবার বা ক্রোমাটিন বা ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, এখন অসংখ্য সুতা যখন তুমি কি করবা? একত্রে যুক্ত করবা, একটা মোটা দড়ি হবে না? মোটা দড়ি হবে না? এখন তারা মোটা দড়ির দিকে যাবে। বললো ঠিক আছে আমরা আরো পেঁচাবো, এখনই থামবো না, আরো পেঁচাবো। ঠিক আছে, পেঁচাও, আরো পেঁচাও। পেঁচায় তৈরি করলো একটা বাহু। সে বললো আমার এক বাহু না, আমার লাগবে 4টা বাহু।
আমার লাগবে কি 4টা বাহু, তখন সে আরেকটা বাহু তৈরি করলো কিউ আর্ম। তারপরে দেখো তারা বললো ঠিক আছে আমি পি আর কিউ একটা হাত, দুইটা হাত বানাইলাম, এই পাশে বানালাম ওই পাশে বানালাম, এখন আমার এই দুইটা হাতকে একত্রে যুক্ত রাখতে হবে, একত্রে যুক্ত রাখতে হবে। যুক্ত কেমনে রাখবো? এই যে দুইটা হাত ছিলাম যুক্ত করে দিলাম। আচ্ছা তাহলে যুক্ত করার জন্য একটা অংশ লাগবে, যে অংশটা থাকবে দুইটার কেন্দ্রে, দুইটার কেন্দ্রে থাকবে, এই কেন্দ্র বরাবর তারা লেগে থাকবে। এই কেন্দ্রটাকে আমরা বলবো সেন্টার বা সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে তোমার ক্রোমোজোম, এই হচ্ছে কি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে আমার সাথে সাথে বলো, এটা দেখো আর বলো। ক্রোমোজোম তৈরি হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। এই হিস্টোন থাকে 4 প্রকার, ঠিক আছে? এই ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলে তৈরি করছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম এরা প্যাচ খাচ্ছে, প্যাচ খাচ্ছে, প্যাচ খাচ্ছে। এখন দুইটা কাজ হয়, দুইটা কাজ কি হয় বলতো? প্যাচ কোন কোন জায়গায় অনেক বেশি থাকে, প্যাচ অনেক বেশি, প্যাচ অনেক বেশি। কোন কোন জায়গায় প্যাচ কম থাকে। এখন বাস্তব জীবনে বলো, বাস্তব জীবনে একটু বলো তো ভাইয়া, প্যাচ বেশি থাকলে ভালো নাকি কম থাকলে ভালো? ধরো তোমার পেটে প্যাচে ভরপুর, তোমার সাথে কি মানুষ মিশবে? তুমি কি মানুষের মেমোরিতে থাকবা? তোমাকে মানুষ মনে রাখতে ধুর ওর সাথে দেখা হয়েছিল, ওর সাথে যদি কোনোদিন দেখা না হয়, ওর পেটে প্যাচে ভর্তি, ওর সাথে দেখা করে শান্তি পায় না, আনন্দ পায় না, তাই না? তো তখন কি হবে? তোমাকে মানুষ ভালো ভাববে না, মানুষ ভালো ভাববে না, তোমাকে স্মৃতিতে রাখতে যাবে না তারা, যে ও একটা বিস্মৃতি, ওকে আমরা রাখবো না স্মৃতিতে, তাই না? আচ্ছা, তো যখন প্যাচ অনেক বেশি থাকে তখন সেটা নাম কি হয়ে যায় জানো? তখন সেটা নাম হয়ে যায় হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন, ঠিক আছে? বেশি প্যাচ যুক্ত সুতাগুলা, এই হেটারোক্রোমাটিন গুলা স্মৃতি ধারণ করতে পারে না, প্যাচ বেশি কিন্তু কাজ কম। এরা কম স্মৃতি ধারণ করে, মানে কি ওই যে জেনেটিক বৈশিষ্ট্য ধারণ করে, যেগুলা প্যাচ কম মানে মানুষ ভালো, ওরা সবাইকে একটা সুন্দর স্মৃতি দেয়, যে ওর সাথে কথা বলেছিলাম, মনটা কত ভালো, আমার মনটাও ভালো হয়ে গেছে, কত পরোপকারী সে এভাবে কথা বলেছে, সে আমাকে কত ভালো উপদেশ দিয়েছে, তাই না? প্যাচ কম থাকলে এরকম একটা ফিল হয়। সো ভালো, প্যাচ কম মানে ভালো। সু সু মানে কি ছিল? ইউ, সু মানে ছিল ইউ। তো যাদের প্যাচ কম তাদেরকে বলা হয়তো ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। আর যেহেতু ভালো তাই মানুষের স্মৃতিতে থাকতে চায়, তার ওর স্মৃতি ধারণ ক্ষমতা বেশি। কিসের স্মৃতি ধারণ? কিসের স্মৃতি ধারণ রে ভাই? এই যে আলটিমেটলি বংশগতীয় স্মৃতি ধারণ, জিন ধারণ, বৈশিষ্ট্য ধারণ ইত্যাদির ক্ষমতা বেশি থাকে। এখন ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটু খেয়াল করো। এখন ধরো এই যে একটা ক্রোমোজোম, ক্রোমোজোম হইল, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার বরাবর তুমি যদি কি করো, একটা দাগ দাও, এই যে দাগ দিলাম ভাই, সেন্ট্রোমিয়ার বরাবর একটা দাগ দিলাম। আচ্ছা, তাহলে দাগের এই পাশে একটা অংশ, মানে এতটুকু একটা অংশ, দাগের এতটুকু আরেকটা অংশ। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে দুইটা অংশ আছে এগুলাকে কি নামে ডাকে জানো? এগুলাকে ডাকে ক্রোমাটিড। কি ডাকে? ক্রোমাটিড। কি রাখবো? ক্রোমাটিড, ঠিক আছে? ওকে, আবার খেয়াল করো, এই ক্রোমাটিডটা যে দেখেছো, ক্রোমাটিডের একটা উপরের অংশ, এই যে ক্রোমাটিডের এটা উপরের অংশ, এইটা নিচের অংশ, মানে একটা ক্রোমাটিডের কি দুইটা বাহু, একটা ক্রোমাটিডের হচ্ছে দুইটা বাহু। কয়টা বাহু? দুইটা বাহু। তাহলে এই যে এইগুলা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এখন বলো তো নরমাল গুণের মতো, ভাইয়া একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? দেখি, একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? দুইটা দেখতে আলাদা, একটা শর্ট বাহু, একটা লং বাহু, দুইটা ক্রোমাটিড। গ্রেট, একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকে। আচ্ছা, এখন আমাকে বলো তো প্রত্যেকটা ক্রোমাটিডে যদি দুইটা করে বাহু থাকে তাহলে একটা ক্রোমোজোমে কয়টা বাহু আছে? ঐকিক নিয়ম মতো বলো। প্রত্যেকটা ক্রোমাটিডে যদি দুইটা বাহু থাকে তাহলে একটা ক্রোমোজোমে কয়টা বাহু আছে?
4টা বাহু। তাহলে একটা ক্রোমোজোমে 4টা বাহু 2টা ক্রোমাটিড। ঠিক আছে, আমরা এই জিনিস কোনোদিন ভুল করব না, কোনোদিন ভুল করব না। আচ্ছা, তারপরে খেয়াল কর, তারপর আরো কিছু পদার্থ থাকে। অনেকে বলে ঠিক আছে ক্রোমোজোম একটা জিনিস, এর বাহিরে তাহলে কি থাকবে, ক্রোমোজোমের একটা আবরণ থাকবে। অনেকে বলে ধুর ক্রোমোজোমের কোনো আবরণ নাই। অনেকে বলে ক্রোমোজোমের মাতৃকা আছে, অনেকে বলে ধুর ক্রোমোজোমের কোনো মাতৃকা নাই, এটা পুরোটা ডিএনএ এবং হিস্টোপ্রোটিন দিয়ে তৈরি। কি বলেন এসব? অনেকে বলে আচ্ছা চলো ক্রোমোজোমের লেজের দিক থেকে আমরা একটা নাম দেই। সে বলল ঠিক আছে ক্রোমোজোমের লেজের দিকে নামটা দাও তুমি টেলোমিয়ার। তাহলে এই যে লেজ, এই লেজের দিকে সে একটা নাম দিল, নামটা কি জানো? টেলোমিয়ার। কি ভাইয়া? টেলোমিয়ার। অর্থাৎ ক্রোমোজোমের প্রান্তের দিকে যে অংশটা থাকে তাকে বলা হয় টেলোমিয়ার। একজন বলল ভাইয়া এটা টেলোমিয়ার কেন বলছেন আপনি, স্পেশালিটি কি? বললো এখানে একটা এনজাইম আছে। কি এনজাইম? যার নাম টেলোমারেজ এনজাইম। টেলোমারেজ এনজাইম। পরে বললো ভাই ঠিক আছে এই এনজাইমটা থাকে কেন বলেন, প্রশ্ন করতে আছে। বলে এই এনজাইমটা থাকে, এই এনজাইমটা যত বেশি থাকবে ক্রোমোজোম তত বেশি বিভাজিত হবে। ক্রোমোজোম বিভাজিত হওয়া মানে কি? কোষ বিভাজন হওয়া। কোষ বিভাজন হওয়া মানে কি? কোষ সচল। আর গতিশীলতাই কিন্তু জীবনের লক্ষণ। তুমি যদি স্থবির থাকো, স্থির থাকো, তোমার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তুমি ভেতর থেকে মৃত একটা প্রাণী। ঠিক আছে, তো মাথায় রাখবা পরিবর্তন ইম্পর্টেন্ট। স্কুল লেভেলে যেরকম ছিল কলেজে আরেকটু পরিবর্তিত হবা, ভালোর দিকে পরিবর্তিত হবা। এটাই জীবন্ত প্রাণীর লক্ষণ। অর্থাৎ যারা ভেতর থেকে প্রাণবন্ত, ওদের লক্ষণ হচ্ছে তারা ভালোর দিকে পরিবর্তিত হয়। আচ্ছা, সো এই যে টেলোমারেজ বললো যে আমি হচ্ছে এমন একটা এনজাইম যেটা ক্রোমোজোমের বিভাজনকে নিয়ন্ত্রণ করি, ক্রোমোজোমের জেনেটিক ম্যাটেরিয়াল যাতে বেশি বেশি থাকে আমি এটা নিয়ন্ত্রণ করি, আর কোষ বিভাজন যাতে বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করি। আর কোষ বিভাজন মানে কোষ থাকবে চাঙ্গা, চিরসবুজ, ঠিক আছে, ইয়ং। অর্থাৎ আমি এমন একটা এনজাইম যেটা কোষকে বৃদ্ধ হইতে দেই না, বা জরা প্রতিরোধ করি, যে জট পাইকা আছে, বড় হইতেছে না, ঠিক আছে, লম্বা হচ্ছে না, ঠিক আছে, বা এর কোনো পরিবর্তন নাই, বিভাজন নাই, সেটাকে প্রতিরোধ করি। টেলোমারেজ কি করে জানো? টেলোমারেজ জরা প্রতিরোধ করে। কি করে? জরা প্রতিরোধ। জরা প্রতিরোধ। অর্থাৎ যতদিন তোমার ক্রোমোজোমের মধ্যে টেলোমারেজ এনজাইম থাকবে ততদিন ক্রোমোজোম বিভাজিত হবে, ক্রোমোজোমের মধ্যে গুণগত বৈশিষ্ট্য ঠিক থাকবে, জিনের সংখ্যা বেশি থাকবে। ঠিক আছে, এখন একটা ভয়ের কারণ বলি, ছেলেরা নড়েচড়ে বসো। কি ভয়ের কারণ শোনো। এই টেলোমারেজ এনজাইম বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন আমাদের যে মেইন ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে, এই টেলোমারেজটা ওয়াই ক্রোমোজোমের মধ্যে কমে যাচ্ছে। এখন ছেলেরা একটু নড়েচড়ে বসে বলতো, যদি এই ওয়াই ক্রোমোজোমে টেলোমারেজের সংখ্যা বা টেলোমারেজ এনজাইমের পরিমাণ কমে যায় তাহলে কি আমাদের জন্য সেটা ভালো খবর নাকি খারাপ খবর? জরা মানে জট পেকে আছে, এর বৃদ্ধি হচ্ছে না, এটা হচ্ছে জরা। আমাদের জন্য খারাপ খবর না? খারাপ। এই জন্য পৃথিবী থেকে ওয়াই ক্রোমোজোমের বৈশিষ্ট্য কমছে, ওয়াই ক্রোমোজোম আস্তে আস্তে তার শক্তিমাত্রা হারাচ্ছে, ওয়াই ক্রোমোজোমের জিনের সংখ্যা কমে যাচ্ছে। বুঝছো, একটা সময় আসবে পৃথিবীতে ছেলের সংখ্যা অনেক কমে যাবে। বুঝছো, সো বি কেয়ারফুল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে ধরো এখানে একটা নিউক্লিওলাস আঁকি আমি। এই যে ধরো নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস। আরে ধর, কি কালার দিব? এই কালার, কালোই দেই, কালোই ভালো। এই ধরো নিউক্লিওলাস, এই হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে, এই হচ্ছে নিউক্লিওলাস। যেখানে নিউক্লিওলাসের সাথে ক্রোমোজোমটা লেগে থাকবে, এখানে হালকা বেঁকে যাবে, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। কি বলা হয়? গৌণ কুঞ্চন। কুঞ্চন মানে কি? বেঁকে যাওয়া। এখন বলো তো ভাইয়া, যে ক্রোমোজোমটা নিউক্লিওলাসের সাথে লেগেছিল তাকে আমরা কি বলতাম? স্যাটেলাইট ক্রোমোজোম। তাহলে এটা স্যাটেলাইট ক্রোমোজোম, এই অঞ্চলটা কি সেট অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এই জায়গায় আসছে, ভালো কথা, সেন্ট্রোমিয়ারের কাছাকাছি এসে সে বেঁকে গেছে, বেশি বেঁকে গেছে, দেখছো, বেশি বেঁকে গেছে, তাই এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য কুঞ্চন। আচ্ছা, এখন তোমাদের কি মনে পড়ে কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের মধ্যে কিছু সুতা লাগতো, মাইক্রোটিবিউলস, স্পিন্ডেল তন্তু বা স্পিন্ডেল অ্যাপারেটাস। ওই সুতাগুলা ক্রোমোজোমকে দুই মেরুর দিকে টানতো। খেয়াল করে দেখো, কিছু সুতা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হতো, সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়ে ক্রোমোজোমকে দুই দিকে টানতো, তখন টেনে আলাদা করে ফেলতো। এই যে
সুতাগুলা যুক্ত হয় কোথায়? সেন্ট্রোমিয়ারে। তার মানে কি সেন্ট্রোমিয়ারে যুক্ত হওয়ার জন্য কিছু একটা আছে। ওই কিছু একটা কি? ওই কিছু একটা হচ্ছে প্রোটিন। কি ভাইয়া? প্রোটিন, প্রোটিন, প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, প্রোটিন। এই প্রোটিনটার একটা নাম আছে। এই সেন্ট্রোমিয়ারে একটা প্রোটিন আছে যার নাম কি প্রোটিন বলতো? যার নাম হচ্ছে কাইনেটোকোর প্রোটিন। সেন্ট্রোমিয়ারে একটি প্রোটিন আছে যার নাম কাইনেটোকোর প্রোটিন। এই কাইনেটোকোর প্রোটিনের মাধ্যমেই কি হয়? সেন্ট্রোমিয়ারের মধ্যে স্পিন্ডেল তন্তুগুলা লেগে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আবার তাদের তো গবেষণা শেষ নাই, বুঝছো? তারা গবেষণা করতে করতে দেখলো আল্লাহ সব চলে গেছে। হাই হাই, পুরোটাই লস। এনিওয়েজ, তোমরা স্ক্রিনশট নিছিলা? স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাকে নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এই ক্রোমোজোমের গায়ে তারা দেখলো এরকম লাল লাল গুটি গুটি কি যেন লেগে থাকে। লাল লাল গুটি গুটি যেন কি যেন লেগে থাকে পুতির দানার মতো। তখন তারা বললো ভাই এটা একটা নাম দিতে হবে, এটার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার, যেটা একটা কোষ বিভাজনের ধাপ আছে যার নাম প্যাকাইটিন ধাপ। কি ধাপ? প্যাকাইটিন ধাপে দেখে। তাহলে ক্রোমোজোমের গায়ে পুতির দানার মতো এরকম গোল গোল জিনিসপত্র লেগে থাকলে আমরা বলবো ক্রোমোমিয়ার। যেটা কোথায় থাকে, কোথায় দেখা যায়? প্যাকাইটিন নামক কোষ বিভাজনের উপধাপে দেখা যায়। ক্রোমাটিন আর ক্রোমাটিডের ডিফারেন্স কি? সাকিব আল হাসান, এই যে এইটা হচ্ছে ক্রোমাটিড, পুরাই অংশটা ক্রোমাটিড। আর এই ক্রোমাটিড কি দিয়ে তৈরি হয়েছে? এই যে সুতাগুলা পেঁচাইতে পেঁচাইতে ক্রোমাটিড তৈরি হয়েছে। মানে বলতে পারো ক্রোমাটিন ক্রোমাটিডের একটা অংশ। ক্রোমাটিন ক্রোমাটিডের একটা অংশ। অসংখ্য ক্রোমাটিন মিলে ক্রোমাটিড তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে ক্রোমোজোমটা, খেয়াল করো এরকম এরকম একটা ভি আকৃতির না, কারণ কি? এটা সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি আছে। এটা সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি আছে। সো ধরো যদি সেন্ট্রোমিয়ার এইভাবে থাকে তখন এটা ভি আকৃতির মতো দেখা যায়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার মাঝামাঝি। এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, ভি আকৃতির। মেটাসেন্ট্রিক, মেটা মানে কি জানো? মাঝখানে কে আছে? সেন্ট্রোমিয়ার বা সেন্টার আছে মাঝখানে, মেটাসেন্ট্রিক। আবার ধরো কি হচ্ছে জানো? সেন্ট্রোমিয়ারটা স্ক্রিনশট নিয়ে নিবা কিন্তু। সেন্ট্রোমিয়ারটা আবার একটু কর্নারে চলে আসছে, মানে একটা ছোট হয়ে গেছে বাহু আর একটা বড় হয়ে গেছে, আর একটা এল এর মতো হয়ে গেছে, মাঝখান থেকে একটু সরে গেছে সরে গেছে। এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। এটা কি ভাইয়া? সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিক। সাব মানে হচ্ছে কি উপ, আর মেটা মানে মধ্য, সেন্টার মানে কেন্দ্র, উপমধ্য কেন্দ্রিক। আবার খেয়াল করে দেখো সেন্ট্রোমিয়ার ঠেলতেছে ঠেলতেছে আরো কর্নারে চলে গেল, অর্থাৎ এরকম হয়ে গেল। এই যে সেন্ট্রোমিয়ার এরকম হয়ে গেল, একটা জে আকৃতির মতো হয়ে গেল, জে। তখন এটা কি বলবো জানো? এটা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। কি বলবো? অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে? মানে উপপ্রান্ত কেন্দ্রিক। উপপ্রান্ত কেন্দ্রিক মানে প্রান্তের কাছাকাছি চলে গেছে, বলে না উপশহর শহরের কাছাকাছি। সো প্রান্তের কাছাকাছি চলে গেছে, সো উপপ্রান্ত কেন্দ্রিক। তোমাদের একটু সমাস পড়ায় দিলাম, তাই না? উপশহর, শহরের সমীপে, উপশহর। উপকূল, কুলের সমীপে, কুলের কাছাকাছি, উপকূল, তাই না? কি ধরনের সমাস? অব্যয়ভাব সমাস। তোমরা যখন হিরণময়দার কাছে পড়বা, আব্দুল্লাহ ভাইয়ের কাছে পড়ো সমাস, বলে যে আমি এটা শিখাই দিচ্ছি অব্যয়ভাব সমাস। এনিওয়েজ, ওরা অনেক ভালো করে শিখাবেন। সো প্রান্তের কাছাকাছি, তাই অ্যাক্রোসেন্ট্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক। আবার এমন হয়েছে ভাই সেন্ট্রোমিয়ার ঠেলতে ঠেলতে একদম প্রান্তে চলে গেছে, এরকম হয়ে গেছে, তখন আয় আকৃতির হয়ে গেছে। কি? আয় আকৃতির, একদম লেজের কাছে চলে গেছে সেন্ট্রোমিয়ার। তখন এটা আমরা বলবো টেলোসেন্ট্রিক। কি বলবো? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মানে কি? প্রান্ত কেন্দ্রিক। প্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে? এই চার ধরনের ক্রোমোজোমের শেপ দেখা যায় কিসের উপর? অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে চার ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলা কখন দেখা যায় জানো? কোষ বিভাজনের একটা গতি পর্যায়ে আছে না, অ্যানাফেজ দশা, যেখানে সেন্ট্রোমিয়ারকে ধরে যে যেমনি পারে টানাটানি করে সুতাগুলা, ওই সুতার টানের কারণে একটা সেন্ট্রোমিয়ার এক জায়গায় চলে যায় আর একটা সেন্ট্রোমিয়ার আরেক জায়গায় চলে যায়, তখন এই আকৃতিগুলা দেখা যায়। অর্থাৎ তুমি সেন্ট্রোমিয়ারের এই আকৃতিগুলা কোথায় দেখবে বলতো? এই যে ভি, এল, জে, আই,
এই আকৃতিগুলো কোথায় দেখবা বলতো? কোষ বিভাজনের অ্যানাফেজ দশায়। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায়। বুঝছো? ওকে। দেখো আমরা বলছি 1000 জন থাকতে হবে, এখনো মাত্র 820 জন 20 জন আছে, বাট এই সংখ্যাটাও কম না। তোমরা যদি লাস্ট পর্যন্ত থাকো তোমরাই রিয়াল উইনার। কারণ দেখো এইচএসসি পরীক্ষা দিয়েছে 12 লক্ষ, পাশ করেছে 6,76,000 সামথিং, ঠিক আছে? এর মধ্যে এ প্লাস পেয়েছে 69,000। এর মধ্যে ধরো সব সাবজেক্টে এ প্লাস পেয়েছে কাইন্ড অফ 10,000 বা 12,000। তাহলে ভালোর সংখ্যাটা কিন্তু কম হবে। ছেকে ছেকে আস্তে আস্তে কি ভালোগুলাকে বের করে ফেলতে হয়, এবং দিন শেষে ভালোর সংখ্যা কম হয়। সো ওই কমের মধ্যে তোমাকে থাকতে হবে, ওই কমের মধ্যে তোমাকে থাকতে হবে, টপ হইতে হবে। আর টপ হইতে হলে কি শেষ পর্যন্ত লড়াই করতে হবে। স্যার এক্সট্রা পড়ালে আমাকে আরো এক্সট্রা পড়তে হবে, অন্যরা যতটুকু পড়ে থেমে যাবে আমার থেকে এর থেকে একটু হলে বেশি পড়তে হবে। তারা থেমে গেলেও কিন্তু আমি থামবো না। দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স, দ্যাট উইল মেক ইউ এ স্টার, দ্যাট উইল মেক ইউ এ টপার। বুঝছো? বিভিন্ন ক্রোমোজোম সংখ্যা আজকে পড়ায় দিব, কোনগুলা পড়তে হবে না পড়তে হবে কোনো সমস্যা নাই, তোমরা শুধু আমার সাথে থাকো, পড়াশোনা করো। ঠিক আছে? তাহলে আমরা ক্রোমোজোমের গঠন দেখলাম, ক্রোমোজোমের টাইপ দেখলাম সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে। এখন আমরা আরো কিছু দেখব। ক্রোমোজোমকে আরো ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে। আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান দেখলাম, এখন দেখব সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে। সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোম কয় কয় প্রকার? এই সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোম হচ্ছে তোমার 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কোথায় 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 সেই ক্রোমোজোম? ক্রোমোজোম এই যে দেখো, সংখ্যার উপর ভিত্তি করে 5 প্রকার। একটা সেন্ট্রোমিয়ার থাকলে, একটি সেন্ট্রোমিয়ার থাকলে আমরা বলবো মনোসেন্ট্রিক। একটি সেন্ট্রোমিয়ার মনোসেন্ট্রিক, দুইটা মানে ডাইসেন্ট্রিক। অনেকগুলা, এই দেখো অনেকগুলা সেন্ট্রোমিয়ার দেখছো, অনেকগুলা, অনেকগুলা মানে কি পলি, তাই পলিসেন্ট্রিক। ডিফিউজড, ডিফিউজ মানে কি বুঝছো? মানে সব জায়গায় ছড়ায় ছিটে থাকে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ছড়ায় ছিটায় আছে, ছড়ায়া ছিটায় আছে, ঠিক আছে? ছড়ায়া ছিটায় আছে, এটা হচ্ছে ডিফিউজড। এসেন্ট্রিক, এ মানে হচ্ছে নাই, কি নাই? সেন্ট্রোমিয়ার নাই, তখন হচ্ছে এসেন্ট্রিক। আমি বলতে পারো ভাইয়া সেন্ট্রোমিয়ার নাই, তাহলে ক্রোমোজোম কেমনে হইলো? ধরো হঠাৎ করে এই ক্রোমোজোমটা কোনো একটা আঘাতের কারণে এইখানে কেটে গেল, এইখানে ভেঙে গেল। এই যে ভেঙে যে গেল, এই ক্ষণিকের জন্য এই অংশটুকুই, ক্ষণিকের জন্য এই অংশটুকুতে কোনো সেন্ট্রোমিয়ার থাকবে থাকবে না, তখন সেটা হবে অ্যাসেন্ট্রিক। সেটা হবে অ্যাসেন্ট্রিক বা সেন্ট্রোমিয়ার বিহীন একটা ক্রোমোজোম। এখন মনে রাখতে হবে যে ভাইয়া এই যে কলা গাছ, কলা গাছের ম্যাক্সিমাম ক্রোমোজোম হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ ওদের অনেক অনেকগুলা সেন্ট্রোমিয়ার থাকে। বুঝছো? আর এই যে আমরা মানুষ, মানুষ মানুষে সব হচ্ছে তোমার মনোসেন্ট্রিক, মানুষ মনোসেন্ট্রিক। মানুষে টেলোসেন্ট্রিক থাকে না, মানুষে টেলোসেন্ট্রিক থাকে না, মাথায় রাখবা। মানুষে টেলোসেন্ট্রিক থাকে না, মানুষে টেলোসেন্ট্রিক থাকে না, মানুষের টেলোসেন্ট্রিক থাকে না, মানুষের টেলোসেন্ট্রিক নাই, মানুষে নাই। ঠিক আছে? আচ্ছা, এই দেখো গঠন আমরা পড়েছি, নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড থেকে ডিএনএ, সাথে কি আরএনএও থাকতে পারে, আমরা পরে দেখব। প্রোটিন থাকে কি? হিস্টোন প্রোটিন। আর যে আদিকোষ, আদিকোষে থাকে নন হিস্টোন। আমরা বলেছিলাম মনে আছে, আদিকোষে হিস্টোন থাকে না, আদিকেন্দ্রিক কোষে থাকে নন হিস্টোন। নন ডিফিউজ মানে ছড়ায় ছিটে থাকা, ছড়ায় ছিটে থাকা, ডিফিউজ। কিছু আয়ন থাকে, ক্যালসিয়াম, কিছু এনজাইম থাকে, অনেক ধরনের এনজাইম। কি কি এনজাইম? ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, নিউক্লিওটাইড ফসফেটেজ। একটা হচ্ছে অম্লীয় প্রোটিন, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন। অম্লীয় প্রোটিন, ক্ষারীয় প্রোটিন। এই ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলো হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট প্রোটিন, উচ্চ আণবিক ভর বিশিষ্ট প্রোটিন।
বুঝছো? এটা আমরা পরে পড়বো। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ পলিমারেজ, রেপ্লিকেশন। আর আরএনএ পলিমারেজ মানে কি জানো? যে এনজাইমটা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, ট্রান্সক্রিপশন করে। আরো নিউক্লিওটাইড ভাঙার জন্য নিউক্লিওটাইড ট্রাইফসফেরেজ, অনেক ধরনের এনজাইম এখানে থাকে। এনিওয়েজ, ওকে, তাহলে ক্রোমোজোমের কাজ কি ভাইয়া? ক্রোমোজোমের কাজ হচ্ছে, ভাই এই যে ক্রোমোজোম আঁকলেন, ডান, ক্রোমোজোম আঁকলেন। ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম তৈরি ডিএনএ দিয়ে। আবার ডিএনএ কি করে? ডিএনএ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এটা নিয়ন্ত্রণ করে যে ঠিক আছে আমি কতটুকু লম্বা হবে, এটা হচ্ছে আমি কেমন কথা বলবো, এটা হচ্ছে আমার চুলের রং কেমন, এটা হচ্ছে চোখ আমার মায়ের মতো নাকি দাদার মতো হবে, ঠিক আছে, নাকি বাবার মতো হবে নাকি দাদুর মতো হবে, ঠিক আছে। ওকে, সো বেসিকলি দেখো, বংশগতির সকল পদার্থ কই থাকে? ক্রোমোজোমে থাকে। বৈশিষ্ট্যের সকল পদার্থ কই থাকে? ক্রোমোজোমে থাকে। তাহলে আলটিমেটলি বংশগতির ধারক ও বাহককে, বংশগতির ধারক ও বাহককে ক্রোমোজোম। বংশগতির ভৌত ভিত্তিকে, মানে কার উপর সকল বংশগতির পদার্থগুলো আছে, বংশগতির ভৌত ভিত্তি কার উপর? বংশগতির জিনগুলা দাঁড়ায় আছে ক্রোমোজোমের উপর। তাই বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। তুমি কেমন হবে এটা তোমার নীল নকশা। তোমার চোখ দেখতে কেমন, ঠিক আছে, তোমার প্রোটিন কি কি থাকবে, তোমার কান দেখতে কেমন, তোমার চুল দেখতে কেমন, আচ্ছা তোমার নীল নকশা কই আছে? জিনে আছে। তাই জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট, মানে নীল নকশা। যেমন ঘর বাড়ি বানাইতে নীল নকশা লাগে, যেরকম এরকম হয়, কোন একটা প্ল্যান করতে নকশা লাগে, ঠিক এরকম তুমি কেমন হবে এটার নকশা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেটা কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। সেই জিনটা কই আছে? ক্রোমোজোমের মধ্যে আছে। শেষ। তাহলে ক্রোমোজোমের গঠন পড়লাম, প্রকারভেদ পড়লাম, কাজ পড়লাম, আমাদের ক্রোমোজোম শেষ। এখন আমরা লাস্টে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ভাইয়া বিভিন্ন ক্রোমোজোমের অনেক অনেক সংখ্যা দেওয়া আছে। আমি কোন সংখ্যাগুলা ভালো করে পড়বো এটা আমায় একটু বলে দেন। কোন সংখ্যাগুলা ভালো করে পড়বা লিখে রাখো। প্রথমত, মানুষ, মানুষ হিসেবে মানুষের ক্রোমোজোম সংখ্যা জানতে হবে। সেটা কত? 46। 46, ঠিক আছে। মানুষের সাথে মনে রাখবা, মানুষ এর সাথে রেশমি পোকা। কি ভাইয়া? রেশমি পোকা। মানুষ রেশম, ঠিক আছে, সিল্কের কাপড় চোপড় পরে। তো রেশমি পোকার সেম ক্রোমোজোম সংখ্যা কত? 46। কত? 46। তারপর মশা বা কিউলেক্স, মশা বা কিউলেক্স, মশা, এইটার ক্রোমোজোম সংখ্যা কত? মনে রাখবা, এটা ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কিউব, 2 কিউব। দেখো কিউ মানে হচ্ছে কিউব, মাথায় রাখবা, কিউ থেকে কিউব কি? 2 কিউব। 2 কিউব মানে কত? 8। মশার ক্রোমোজোম সংখ্যা 8, সরি 2 কিউব না, বেসিক্যালি 3টা 2 যোগ করবা আর কি, 2 প্লাস 2 প্লাস 2, 6। তাহলে খেয়াল করি, মানুষ 46, রেশমি পোকা মানুষের সময়, মানুষ সিল্কের জামা কাপড় পরে 46। কিউলেক্স, কিউ থেকে কিউব মানে 3টা 2, 3টা 2 যোগ করে দেব আমি, 6। তারপর ঘর বাড়ি, ঘর বাড়ি মাথায় রাখবা, ঘর বাড়ি, ঠিক আছে। সব জায়গা হচ্ছে মাছি, এই যে বাড়ি 12, অর্থাৎ মাছি মনে রাখবা 12। তারপর ধরো তোমার ঘর বাড়ি বানাইছো, এখানে কবুতর আসা যাওয়া করে, শুধু কবুতর আসা যাওয়া করে, কবুতর আসা যাওয়া মানে 80। তুমি ঘর বানাইছো, পড়ার টেবিলে পড়াশোনা করছো, তোমাকে আমি বললাম তুমি হচ্ছে 14তে পাস, 14তে পাস, পাস করে তুমি জবে ঢুকে যাও, মাত্র 14 নম্বরে পাস, তুমি তুমি তো খুশিতে গদগদ। হ্যাঁ, 14 নম্বরে পাস। যে পা দিয়ে হচ্ছে পাট, দন্ত স দিয়ে হচ্ছে শশা, ঠিক আছে। এই যে এদের হচ্ছে 14, এদের কত ভাইয়া? 14, এদের ক্রোমোজোম সংখ্যা কত? 14। কোথায় গেলা? জবে চলে গেলা, জব 14, ঠিক আছে। আরেকটা মনে রাখো, ভুট্টা, ভুট্টা নামের মধ্যে দেখো ভুট্টা আর 20, ভুট্টা 20, ভুট্টা 20, তুমি যতবার বলবা দেখবা রিফ্লেক্সে ভুট্টার পরে তোমার 20 মাথায় চলে আসছে। ভুট্টার হচ্ছে 20 ক্রোমোজোম সংখ্যা। পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ 16, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কি? 16, ঠিক আছে। আচ্ছা, তারপর ধান এবং টমেটো, ধান এবং টমেটো
তুমি ভাত দিয়ে টমেটো খাচ্ছ, হ্যাঁ, ভাত ও টমেটো খাচ্ছ, ভাত ও টমেটো মানে ধান ও টমেটো, এটার কত 24, দুইটারই সমান, ধান টমেটো 24। ঠিক আছে। গরু ছাগল এগুলো কই পাওয়া যায়? হাটে পাওয়া যায়। গরু ছাগল হাটে পাওয়া যায়, হাট 60, হাট 60। তাহলে এই যে গরু ও ছাগল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60 মানে 60, 60 মানে 60। ঠিক আছে। আচ্ছা, তারপর কোথায় গমে চলে যাও। গম, গমে হচ্ছে তোমার 24, গমের ক্রোমোজোম সংখ্যা কত? 24 না 42 কাইন্ড অফ, গমের মনে হয় 42, গমের হচ্ছে 42, ধানের 24, গমের 42। ঠিক আছে। ফলের মাছি ড্রসোফিলা, ফলের মাছি ড্রসোফিলা কই পাও? হাটে পাও, হাট 8, হাট 8, ফল হাটে পাও, হাট 8। আচ্ছা, তারপর আরেকটা পড়বা, সেটা কোনটা? গিনিপিগ, গিনিপিগ হচ্ছে মানুষেরটা উল্টায় দিলেই গিনিপিগ। 46 64, 46 64। ঠিক আছে, এইগুলো এমনি মনে রাখবা। দেখো, এটা একদিনে মনে রাখার জিনিস না। আমাকে যদি বলো ব্লাইন্ডলি, ভাই এটার মানে কি, আমি হঠাৎ করে ঘাবড়ে যাবো, আচ্ছা এটা মানে কি পড়ছিলাম, আমি কি পড়াইছিলাম, সো আমাকে মনে করতে হয় এগুলা। যেমন আলু, আলু আমার মনে নাই তাই লিখি নাই। এখন ধরো একটু ভাববো, আলু আমি মনে রাখছিলাম কি, ধান মানে ভাত, ভাত খাইছি, আলু খাইছি, আলু খাই বেশি মোটা হয়ে গেছে, আলুর মতো মোটা হয়ে গেছে, মানে ধানের থেকে আলুতে বেশি কার্বোহাইড্রেট ধরলাম, আমি মনে রাখছি এমনি। তাহলে ধানের দ্বিগুণ হচ্ছে আলু, তাহলে ধানের ক্রোমোজোম সংখ্যা 24, আলুর কত হবে? আলুর হবে 48, আলুর হবে 48, আমি এভাবে মনে রাখছি। বুঝছো? সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে, যে ভাই এভাবে মনে রাখা ইজি। যখন তুমি চেষ্টা করবা মনে না থেকে যাবে না। আর খুব কম মানুষের চেষ্টা করে মনে রাখার জন্য, তারাই ভালো করে। বুঝছো? আজকে একটা স্ট্যাটিস্টিক দেখলাম, দাঁড়াও তোমাদের এটা পড়ে শোনাই, স্ট্যাটিস্টিকটা পড়ে শোনাই। ঢাকা মেডিকেল কলেজে ধরো 1.5 লক্ষ স্টুডেন্টের মধ্যে খুব স্ট্রাইকিং জিনিসটা তোমরা একটু সবাই দেখো। ধরো 1.5 লক্ষ পরীক্ষা দেয় প্রতি বছর, প্রতি বছর 1.5 লক্ষ পরীক্ষা দেয়, এর মধ্যে মাত্র 250 জন ঢাকা মেডিকেলে চান্স পায়। তুমি যদি রেশিও হিসাব করো 0.01 সামথিং। সো তোমাকে ভালো করতে হলে ইউ হ্যাভ টু বি দ্যাট 0.01 সামথিং, যারা 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টা করবে, 7 ঘন্টার পড়াশোনা 10 ঘন্টা করবে। কেউ যদি 6 ঘন্টা পড়ে সে 6.5 ঘন্টা পড়বে, কেউ যদি 1.5 ঘন্টা ক্লাস করে সে 2 ঘন্টা ক্লাস করবে। সেই পার্সেন্টেজে ঢুকতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট এক্সট্রা, ইউ হ্যাভ টু গিভ এক্সট্রা, আদারওয়াইজ ইউ উইল গেট নাথিং। বুঝছো? নাথিং। ক্লিয়ার? সেরকম বিশ্বাস রেখে কাজ করতে হবে। তো ক্রোমোজোম সংখ্যা এগুলো মোটামুটি পড়বা, এর বাইরে খুব একটা পড়ার আছে কিনা আই ডোন্ট নো, অনেক পড়া থাকতে পারে, বাট এর মধ্যে আসলে আসবে। আরেকটা দেখো, ভার্সিটিতে একবার আসলে গরিলা, ভার্সিটিতে একবার আসলে গরিলা, গরিলা হচ্ছে মানুষের থেকে 2টা বেশি, 48। গরিলা আলু, আলু গরিলা, এমনি মনে রাখতে পারো অনেকগুলা। ক্লাস শেষ করে দিব। নিউক্লিয়াসকে বলা হয়, আমরা পড়েছি, কোষের মস্তিষ্ক। আমরা সিকিউ দেখি কেমনে আসে, আসো এমসিকিউ পারবা, এগুলো বাড়ির কাছে থাকলো, সিকিউটা দেখে আসো। সকল জীবিত কোষে এ গঠনটি পাওয়া যায়, এটি ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে কে অংশগ্রহণ করে? ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে কে অংশগ্রহণ করে বলো? ইনহেরিটেন্স মানে কি? বংশগতি। ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে তোমার ক্রোমোজোম। এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার থাকলে, মাঝখানে থাকলে ভি, একটু সাইডে এল, জে, আই, আমরা অলরেডি পড়েছি। উদ্দীপক উল্লিখিত গঠন এ, মানে এটা কি? ক্রোমোজোম, সব জীবদেহে আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি ক্রোমোজোমের কাজ ব্যাখ্যা করবা। তুমি বলবা উদ্দীপক উল্লিখিত গঠনটি হচ্ছে এ, এ মানে হচ্ছে ক্রোমোজোম, 1 নাম্বার পেয়ে ফেললা। তখন তুমি একটু পাকনামি করবা। কি ধরনের পাকনামি? চিত্রটা আঁকবা, চাই নাই তবু চিত্রটা দেখাবা, মনের খুশিতে চিত্রটা দেখাবা। আচ্ছা, চিত্রটা দেখাইলাম স্যার। তারপর নিচে লিখবা কাজ, ক্রোমোজোমের ভেতর থাকে ডিএনএ,
ডিএনএ থেকে জিন, জিন কোষের বৈশিষ্ট্য ধারণ করে, বংশগতির ধারণ করে। অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক বাহক। এটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে কাজ করে। ঠিক আছে? ক্রোমোজোমের বিভাজন হয় নিউক্লিয়াস কোষের বিভাজনের সময়। তাই না? তুমি সুন্দর করে ব্যাখ্যা করো। অর্থাৎ বৈশিষ্ট্য ধারণ, বৈশিষ্ট্য বহন, বংশগতি থেকে বংশগতিতে বৈশিষ্ট্য ধারণ করে নিয়ে যাওয়া সবকিছুই ক্রোমোজোমের কাজ। অর্থাৎ মানব জীবনের বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। তাই ক্রোমোজোমের ভূমিকা অপরিসীম। এই যে সুন্দর করে তুমি কয়েকটা স্টেপে লিখে দিবা, ৪ এ ৩ তো ইনশাআল্লাহ পাবাই। স্যারের মুড ভালো থাকলে ৪ এ ৪ ও দিয়ে দিতে পারে। একজন বলছে, "ভাইয়া শসা, ভুট্টা এগুলো তো জীব না।" ভাইরে হতাশ করলা। দেখো, জীব হচ্ছে যাদের জীবন আছে। জীব ২ প্রকার। প্রাণী, উদ্ভিদ। এখন আমারে বলো ভাই, শসা, ভুট্টা ওরা কি উদ্ভিদ না? তাহলে ওদের কি জীব বলবা না? ওদের তো মন খারাপ হবে। mRNA, মেসেঞ্জার আরএনএ। আমরা আরএনএ পড়ার সময় পড়বো। একজন লিখে যাচ্ছে পুকি, পুকি। কি ভাই পড়াচ্ছে কি আর কি বলতেছো তোমরা? ক্লিয়ার? দেখো তো এই প্রশ্নগুলো পারবা কিনা? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি? যার সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে সেটাই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবং ভি আকৃতির দেখতে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস ৪ প্রকার। ক্রোমোজোমের জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের পার্থক্য। ঠিক আছে? ওকে, এটা বাড়ির কাজ করে ফেলবা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পারক্সিজম, গ্লাইকসিজম বুঝছি। তোমাদের একটা এক্সট্রা ক্লাস আমি রেকর্ড করে দিব। তোমাদের একটা এক্সট্রা ক্লাস রেকর্ড করে দিব, যে এখানে এই যে ছোট ছোট অংশগুলা ব্যাখ্যা করে দিব। ঠিক আছে? কারণ তোমাদের এতবার পড়াই, এতবার বলি, গলা শুকায় যায়, গলা ব্যথা করে। বাট আমি চাই আমার গলা ব্যথা হোক, কোনো সমস্যা নাই। তোমরা একটু পড়ো, তোমরা একটু ক্লাসেই শিখো। ঠিক আছে? শিখতে আসছো, ফিয়ারলেস মেথডে পড়তে আসছো, তানজিম ভাইয়ের কাছে আসছো, শিখে যাও ইনশাআল্লাহ। ঠিক আছে? যাতে আল্লাহর কাছে বলতে পারি যে কিছুটা ওদের শেখানোর চেষ্টা করেছি। তোমরা ওই ব্যবস্থা করো, তোমরা যাতে বলতে পারো আল্লাহ আমি কষ্ট করেছি, চেষ্টা করেছি, আমি কাউকে ঠকাইনি। বুঝছো? ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সেম স্লোগান দিয়ে শেষ করছি। আমরা পড়াশোনা করব দৈনিক, কারণ আমরা ফিয়ারলেস সৈনিক, আমরা ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স। বুঝছো? ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স। আমরা ফিয়ারলেস ফাইটার। ঠিক আছে? আমাদের মোটো কে এফএমবি, এফএমএস। একটা গ্রুপ খুলে ফেলবো, দেখি তোমরা যদি সেই গ্রুপে তারাই থাকবা যারা সফল হবা। সফলতা বলতে বোঝাচ্ছি চেষ্টা করবা মন প্রাণ দিয়ে। ঠিক আছে? এনিওয়েজ, সো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন স্টে ফাইন, স্টে কনফিডেন্ট। আসসালামু আলাইকুম। এই ক্লাস শেষ করবে না? এখন বলছি একজন স্যার এখন আছে, ক্লাস শেষও আছে। ক্লাসে যারা আছো আর এটা এক্সট্রা কথা, বইটা পড়ো, এখনো বইটা পড়ো, দেখবে যা বলছি সবকিছু মেক সেন্স করতেছে। বুঝছো? টাটা, এখন চলে যাও।